আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টুডেস ক্লাস। বাউন্স ব্যাকের বায়োলজি মাস্টার ক্লাস 1 এ। সো প্রথমে বলে নিই বাউন্স ব্যাক কাদের জন্য? যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলা বাট মেডিকেল আনফরচুনেটলি হয়নি, বা ভার্সিটি অ্যাসপিরেন্ট ছিলা ভার্সিটি আনফরচুনেটলি হয় নাই ঢাকা ইউনিভার্সিটিতে। বাট এখন চাচ্ছ নিজের অবস্থার উন্নতি করে এগ্রিভার্সিটি বা গুচ্ছ এই ভর্তি পরীক্ষাগুলোতে ভালো করে নিজেকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া তাদের জন্য। যাতে ব্যর্থতার জায়গা থেকে বাউন্স ব্যাক করে সফলতার জায়গাতে আসতে পারো। আর ব্যর্থতা সফলতা আপেক্ষিক। ঠিক আছে? আমার কাছে ব্যর্থতা মনে হয় হেরে যাওয়ার মনোভাবই হচ্ছে ব্যর্থতা। আর যতক্ষণ তুমি কনফিডেন্ট থাকবা যে ওকে, এরপরে কি আছে? আমি এরপরে কোনটায় ভালো করতে পারি? এটা চলে গেছে ডান। এরপরে কোনটায় ভালো করা যায়? এরপর নিজের বেস্টটুকু কোনটায় দেওয়া যায়? এই মনোভাব থাকাই হচ্ছে তোমার জিতে যাওয়া। সো যারা এই মনোভাব নিয়ে আছো তারা অবশ্যই জীবনে ভালো করবে ইনশাআল্লাহ। সো মন খারাপ করার কিছু নাই। এখন সামনে যে ভর্তি পরীক্ষা আছে সেটায় ফোকাস করতে হবে। সো তোমাদের জন্য আমাদের এই বাউন্স ব্যাক সিরিজ। সো বললেন এই ক্লাসে আমি কি পড়াবো? এই ক্লাসে হচ্ছে বায়োলজি ৫ টা চ্যাপ্টার, বোটানি চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 অ্যান্ড চ্যাপ্টার 11। এই ৫ টা চ্যাপ্টার থেকে যেগুলা এগ্রিভার্সিটিতে আসে ভর্তি পরীক্ষায় সেই টপিকগুলা বলবো। আমি ক্লাসটা খুব বেশি লম্বা করব না ইনশাআল্লাহ। চেষ্টা করব যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেই টপিকগুলা বলা এবং কিছু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করা। বাট আমি আগেই বলে নিচ্ছি খুবই লাইট কনসেপ্ট হবে। আমরা এত ডেপথে যাব না। কারণ এত ডেপথে গেলে আল্টিমেটলি এই ৫ টা চ্যাপ্টার পড়াইতে ১০ ঘন্টা সময় লাগবে। বাট আমি চেষ্টা করব যেগুলো আসে সেগুলো বলে দেওয়ার। সো তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে ভাই যে টপিকগুলো বলবো যে চ্যাপ্টার থেকে এখনই বই বের করবা, সেই টপিকগুলো দাগায় ফেলবা এবং মাথায় রাখবা এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয় এবং সেই টপিকটা পড়ে প্র্যাকটিস করবা। আর আমি এখানে কিছু প্রশ্ন প্র্যাকটিস করাবো। ঠিক আছে? হোপফুলি তোমরা বুঝতে পারছো কাদের জন্য ক্লাসটা আমি কিভাবে করাবো এবং তোমরা কি করবা ক্লাসে। চলো আমরা শুরু করি। সো প্রথম হচ্ছে কোষ বিভাজন। এটা নিয়ে আমরা শুরু করছি। তো কোষ বিভাজন থেকে কোন ধরনের প্রশ্ন আসে সেটা প্রথমে একটু দেখো। সো শুরুতেই দেখো কোষ বিভাজন। সবাই লিখে ফেলো এবং তোমার বইয়ে দাগিয়ে ফেলো। ঠিক আছে? কোষ বিভাজন। তুমি শুরুতেই পড়বা কোষচক্র। কি পড়বো ভাইয়া? কোষচক্র। কোষচক্র। কোষচক্রে কি কি আছে ভাইয়া? দুইটা আছে। একটা হচ্ছে ইন্টারফেস, আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ, রাইট? এম ফেজ। এই ইন্টারফেজের মধ্যে আবার তিনটা দশা আছে, G1, S এবং G2। এই তিনটা দশা আছে কোথায়? ইন্টারফেজে। এবং কোষটা 90 থেকে 95% সময় থাকে ইন্টারফেজের মধ্যে এবং 5 থেকে 10% সময় মাইটোসিস বা মাইটোটিক ফেজে থাকে, যেখানে কোষের বিভাজনটা অ্যাকচুয়ালি হয়। এই এম ফেজের আবার দুইটা ধাপ আছে। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস যেটা নিউক্লিয়াসের বিভাজন, যেটা স্লেইকার নামকরণ করেছেন। একটা সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস যেটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, রাইট? যখন ক্যারিওকাইনেসিস হয় এবং সাইটোকাইনেসিস হয় না, তখন কি হয়? একটা সাইটোপ্লাজমের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে। সেটাকে কি বলা হয় বলতো? উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে বলা হয় সিনোসাইটিক, আর প্রাণীর ক্ষেত্রে বলা হয় প্লাজমোডিয়াম। একটা উদাহরণ আছে ডাবের পানি, সেটা হচ্ছে ফ্রি নিউক্লিয়ার সেল ডিভিশন। বারবার নিউক্লিয়াস বিভাজিত হয়, ক্যারিওকাইনেসিস হয় কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন হয় না, তার একটা ফলাফল। ঠিক আছে? ওকে। এই জি1 এ কি হয় ভাইয়া? এই জি1, এস, জি2 এই তিনটা ধাপে জাস্ট কোষ বিভাজনের প্রস্তুতি সম্পন্ন হয়। এস ধাপে ম্যাক্সিমাম যে ইম্পর্টেন্ট কাজটা হয় সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়। কি হয় ভাইয়া? ডিএনএ রেপ্লিকেশন হয়, এটা অনেক বেশি আসে। জি1 এ কি হবে? ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুতি সে গ্রহণ করবে, অ্যাটিপি লাগবে, নিউক্লিওটাইড সমূহ জমা হবে, এটসেট্রা। জি2 তে কি হবে? আলটিমেট ফেজে যাওয়ার আগে, এম ফেজে যাওয়ার আগে তার শক্তি সঞ্চয়, স্পিন্ডেল তন্তু বা স্পিন্ডেল অ্যাপারেটাস তৈরির জন্য যাবতীয় যন্ত্রপাতি, যাবতীয় উপকরণ সেগুলো সে সঞ্চয় করে, রাইট? ওকে। এখন এই জি1 থেকে এস, এস থেকে জি2, জি2 থেকে এম, এই জায়গাগুলোর মধ্যে চেক পয়েন্ট আছে। এবং এই যে একটা কোষ ছোট থেকে বড় হবে, ম্যাচিউর হবে, তারপর আলটিমেটলি বিভাজনে অংশগ্রহণ করবে, এর জন্য কিছু উদ্দীপক দরকার হয়। এই উদ্দীপকগুলোর মধ্যে আছে অভ্যন্তরীণ উদ্দীপক, যার নাম সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, রাইট? আরেকটা হচ্ছে তোমার বাহ্যিক উদ্দীপক, যেমন এরিথ্রোপয়েটিন বাহ্যিক উদ্দীপক। কোন জায়গায় কেটে গেলে সেখান থেকে তোমার প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এই গ্রোথ ফ্যাক্টর গুলো সেগুলো হচ্ছে বাহ্যিক উদ্দীপক। ঠিক আছে? সো উদ্দীপক গুলো কোনগুলো সেগুলো আমাকে পড়তে হবে। ওকে। তারপর তুমি যেটা পড়বা সেটা হচ্ছে কোষের মৃত্যু। কোষ বিভাজনে তো কোষ তৈরি হবে, কোষের তো মৃত্যু আছে, একটা স্বাভাবিক মৃত্যু যেটা জেনেটিক্যালি প্রোগ্রামড, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। সো লিখে ফেলো কোষের মৃত্যু, অ্যাপোপ্টোসিস, রাইট? জেনেটিক্যালি প্রোগ্রাম মৃত্যু, অ্যাপোপ্টোসিস। আরেকটা হচ্ছে নেক্রোসিস। কোনো পুষ্টির অভাবে বা বিষের কারণে যখন কোষ মারা যায় তখন সেটাকে বলা হচ্ছে নেক্রোসিস। সেটাকে কি বলা হয়? নেক্রোসিস।
তারপর তুমি এখানে লেখো যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন এখান থেকে আসে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে কি হয়? অর্বুদ হয়, টিউমার হয় এবং ক্যান্সার হয়। টিউমারটা যখন ছড়ায় যায়, মেটাস্টেসিস হয়, তখন সেটা ক্যান্সারে রূপান্তর হয়। ঠিক আছে? এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের জন্য দুইটা প্রোটিন খুব ইম্পর্টেন্ট, দুইটা জিন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে P53, এটা যখন কাজ করতে পারে না তখনই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়, as P53 ইজ দ্য গার্ডিয়ান অফ সেল ডিভিশন। আর একটা হচ্ছে P27, এই P27 এর কারণে তোমার ব্রেস্ট ক্যান্সার হয়। কি হয়? ব্রেস্ট ক্যান্সার হয়। ঠিক আছে? আর যেসব পদার্থ ক্যান্সার তৈরি করে সেগুলোকে বলা হয় কার্সিনোজেনিক পদার্থ বা কার্সিনোজেন্স বা অনকোজেন। ঠিক আছে? আর যেসব জিন আলটিমেটলি তোমার ক্যান্সার তৈরি করতে পারে তাদেরকে বলা হয় অনকোজিন। সো এই যে কার্সিনোজেনেসিস বা কার্সিনোজেন্স, অনকোজিন, অনকোজেন, এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে? ওকে, নেক্সট চলে আসো একটা ইম্পর্টেন্ট টপিক, ক্রসিং ওভার, যেটা মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় হয়। এই ক্রসিং ওভার কি? দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে তাদের জেনেটিক ম্যাটেরিয়াল আদান প্রদান, সেটা ক্রসিং ওভার। এটা কি আবিষ্কার করেছেন? থমাস হ্যান্ড মর্গান ভুট্টা উদ্ভিদ আবিষ্কার করেছেন প্রবাবলি 1909 সালে। সো এই কথাগুলো তোমাকে পড়তে হবে, ক্রসিং এর গুরুত্ব জানতে হবে। নিচের কোনটি ক্রসিং এর গুরুত্ব নয়, নিচের কোন উপদশায় ক্রসিং ওভার হয়, এগুলো আসতে পারে। ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে তুমি দেখবা এই চ্যাপ্টারে অনেক অনেক টার্মিনোলজিতে ভরা, অনেক অনেক টার্মিনোলজি। যেমন ধরো টেট্রাড, তারপর হচ্ছে তোমার প্রান্তীয়করণ, টার্মিনালাইজেশন, লুপিং, ঠিক আছে, কায়াজমা, ক্রসিং ওভার, ঠিক আছে, তারপর তোমার সিনাপসিস যেটা জাইগোটিনে হয়, তারপর ফ্লাওয়ার বুকে তৈরি করে, ঠিক আছে, কোথায় হয়? ল্যাপ্টোটিনে হয়। তারপর ক্রোমোজোমাল ড্যান্স কোথায় হয়? প্রোমেটাফেসে হয়। তারপর কি ভাইয়া, কোথায় নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়? প্রোমেটাফেসে হয়। কোনটা সর্বোচ্চ স্থায়ী একটা দশা? সেটা হচ্ছে প্রোফেজ, প্রথম। সর্বোচ্চ ক্ষণস্থায়ী কোনটা? প্রোমেটাফেজ, বা অনেক জায়গায় মেটাফেজ বলা আছে। ঠিক আছে? ওকে, কোথায় মেটাকাইনেসিস হয়? ওই যে ক্রোমোজোম গুলা ক্রোমাটিডে বিভক্ত হওয়ার আগে যখন দুই মেরুর মাঝখানে অবস্থান করে, সেটা হচ্ছে মেটাকাইনেসিস। এটা কোথায় হয়? মেটাফেজে হয়। কোন দশায় আলটিমেটলি ক্রোমোজোম সব থেকে খাটো এবং মোটা হয়? মেটাফেজে হয়। ঠিক আছে? কোথায় প্রান্তীয়করণ দেখা যায়? ডিপ্রোটিনে প্রান্তীয়করণ দেখা যায়। লুপিং কোথায় হয়? ডিপ্রোটিনে হয়। ঠিক আছে? তারপর কখন ক্রোমোজোম গুলা দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়, বা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়? কোথায়? মেটাফেজের শেষের দিকে। কখন মেরুমুখী চলন আরম্ভ হয়? অ্যানাফেজে। ঠিক আছে? কখন নিউক্লিয়ার এনভেলপের আবার পুনরুত্থান ঘটতে শুরু করে? সেটা হচ্ছে টেলোফেজে। আবার তারা পুনরায় তৈরি হওয়া শুরু করে। ঠিক আছে? কখন আলটিমেটলি ক্রোমোজোমটা অনুদৈর্ঘ্য বরাবর ভাগ হয় কিন্তু সেন্ট্রোমের বিভক্ত হয় না? অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয় কখন? প্রোফেজ দ্বারা। কখন অ্যাস্টারে বিচ্ছুরিত হয়? এই জিনিসগুলো তোমার আসবে। ঠিক আছে? অর্থাৎ কোন দশায় বা কোন উপদশায় কোনগুলো হয়। এবং তুমি আমার কথাগুলো খেয়াল করবা, এই যে কথাগুলো বললাম মোটামুটি এই কথাগুলো থেকেই সমস্ত প্রশ্নগুলো হয়। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন দেখো এগুলো অনেক কিছু বলা আছে, আমরা মোটামুটি বলে দিয়েছি, তোমরা এগুলো দেখো। আচ্ছা, যে সকল কোষে কোষ বিভাজন হয় এটা ইম্পর্টেন্ট। সকল কোষে কিন্তু কোষ বিভাজন হয় না। কোন কোন কোষে হয় না বলতো? এই যে পরিণত জনন কোষ বা গ্যামেট, পরিণত বলছে, হ্যাঁ, হৃৎপেশির কোষ, সকল রক্তকোষ না, রক্তকণিকা বলি, এগুলো টিপিক্যাল সেল হয় না। স্নায়ু কোষ, এগুলোতে কি আলটিমেটলি কোষ বিভাজন হয় না, কারণ এদের সেন্ট্রিওল থাকলেও সেন্ট্রিওলটা ম্যাচিউর থাকে না বা অ্যাক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ থাকে। পেশি কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ, এদের মধ্যে কি কোষ বিভাজন হয় না। কোনগুলা দ্রুত বিভাজিত হয়? ভ্রূণ কোষ, স্টেম সেল, ঠিক আছে, মূল এবং কাণ্ডের শীর্ষে যে কোষগুলো থাকে, ভাজক টিস্যুর কোষগুলা, সেইগুলা, এবং মেরিস্টেমেটিক কোষ, এগুলা ভাজক টিস্যুর কোষ, এখানে বেশি বেশি পরিমাণ কোষ বিভাজন হয়। ওকে, এখানে দেখো সকল সংজ্ঞা দেওয়া আছে, কোষ বিভাজনের প্রকারভেদ আছে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস কাকে বলে, কোথায় হয়, এটাই তুমি জানবা। সরল প্রকৃতির কোষ বিভাজন, একটা কোষ কোন রকম নিয়ম কানুন বাদ দিয়ে জাস্ট দুইটা কোষে ভাগ হয়ে যাবে, নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতির হবে, ডাম্বেল আকৃতি হতে হতে তারা অ্যাকচুয়ালি বিভক্ত হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার অ্যামাইটোসিস। ঠিক আছে? অ্যামাইটোসিস বেসিক্যালি নিম্নশ্রেণীর উদ্ভিদগুলোর মধ্যে হয়। আরেকটা জিনিস একটু জেনে রাখো, এসসিপি, সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে অ্যামাইটোসিসের ব্যবহার আছে। ঠিক আছে? ওকে, আর একটা হচ্ছে অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন, আমরা ব্যাকটেরিয়াতে পড়বো। ব্যাকটেরিয়ার প্রধান জনন প্রক্রিয়া হচ্ছে বাইনারি ফিশন, যেটা ওয়ান কাইন্ড অফ অ্যামাইটোসিস। ওকে, কোথায় কোথায় হয় আমরা পড়ে রাখবো। এই যে নিম্নশ্রেণী দেখো, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, অ্যামিবিয়া, প্রোটোজোয়া,
এগুলোর মধ্যে আলটিমেটলি অ্যামাইলোজ কোষ বিভাজন প্রক্রিয়া ঘটছে। ঠিক আছে? ওকে, মাইটোসিস সংজ্ঞা পড়ার দরকার নেই, তুমি জাস্ট এটা জানো ইকুয়েশন বা সমীকরণিক বিভাজন বলা হয়। কেন? কারণ এটার মধ্যে অপত্য কোষ আর মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, আকার, আকৃতি সবকিছু সমান থাকে, তাই বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক সেল ডিভিশন। আর মিয়োসিসকে বলা হয় হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশন। কেন? কারণ মাতৃকোষ এবং অপত্য কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যার গ্যাপ থাকে প্রায় অর্ধেক, এবং এদের মধ্যে ভ্যারাইটি তৈরি হয়, বৈচিত্র্যের সৃষ্টি হয়। এই দেখো আমরা পড়ে ফেলেছি। ঠিক আছে, ওকে। প্রোফেজ ধাপে কি কি হয়? প্রোফেজ ধাপে কি হয়? জল বিয়োজন করা শুরু করে, নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়া শুরু করে, ক্রোমোজোমটা লম্বালম্বি অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয় দুইটা ভাগে। ঠিক আছে, তখন সেন্ট্রোমিয়ার কিন্তু বিভক্ত হয় না। এই জিনিসগুলো পড়বা। আর দেখো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে এই যে দেখো ক্রোমোজোমের সংকোচন শুরু হয়, নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত ঘটতে থাকে, এখনো সম্পূর্ণ বিলুপ্ত হয় না। সম্পূর্ণ বিলুপ্ত কোথায় হয়? প্রো মেটাফেজ দশায়। কোন দশায়? প্রো মেটাফেজ দশায়। দেখো এটা আমরা বলে ফেলেছি। আমি প্রথম শুরুতে যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে আছে। এই যে এখান থেকে পড়বা, ক্রোমোজোমের নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স কোথায় দেখা যায়? প্রোমেটাফেজ। অ্যাস্টার রশ্মি কোথা থেকে বিচ্ছুরিত হয়? প্রোমেটাফেজ থেকে বিচ্ছুরিত হয়। সম্পূর্ণ বিলুপ্তি নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন কখন ঘটে? প্রোমেটাফেজে ঘটে। ঠিক আছে, ওকে, এটা খুবই স্বল্পস্থায়ী একটা ধাপ। ডান। আচ্ছা, এখানে দেখো স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটাকোরের নামক মোটর প্রোটিন যুক্ত হয়, স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়। এর মধ্যে একটা ট্র্যাকশন তন্তু আছে যেগুলো ক্রোমোজোমকে ধরে টানে। ঠিক আছে, এই টানার জন্য তার একটা যুক্ত হইতে হবে কোথায়? সেন্ট্রোমিয়ারে। এই সেন্ট্রোমিয়ারের কার সাথে যুক্ত হয়? একটা মোটর প্রোটিন আছে, মানে চলাচলে সহায়তা করে এমন একটা প্রোটিন আছে যার নাম কাইনেটাকোর প্রোটিন। সেইখানে যুক্ত হয় স্পিন্ডল অ্যাপারেটাসের স্পিন্ডল তন্তুগুলা যুক্ত হয়ে ক্রোমাটিড গুলাকে আলটিমেটলি সে টানে টানে একসময় ভাগ করে ফেলে। ভাগ করার পর একটা সময় তাকে মেরুর দিকে নিয়ে যায়। ওকে, মেটাফেজ দেখো সব থেকে খাটো হয়, মোটা হয়। এই সময় আমরা ক্রোমোজোমকে গুনতে পারি, দেখতে পারি ইলেকট্রন মাইক্রোস্কোপে। মেটাকাইনেসিস দেখা যায়, এগুলো আমরা পড়েছি। ঠিক আছে, এবং একটা বইয়ে বলা আছে মেটাফেজ বা মধ্য পর্যায় হচ্ছে সব থেকে ক্ষণস্থায়ী পর্যায়, সব থেকে ক্ষণস্থায়ী পর্যায়। অ্যানাফেজ বা গতি পর্যায় কি হবে? ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ারকে সামনে রেখে বিভিন্ন জায়গায় অর্থাৎ মেরুর দিকে বিভিন্ন শেপে যাওয়ার চেষ্টা করবে। এই শেপগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো অ্যাক্রোসেন্ট্রিক মানে যে, মেটাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকবে ভি আকৃতির, সেন্ট্রোমিয়ার একটু কর্নার চলে গেছে সাবমেটাসেন্ট্রিক বা এল, মেটাসেন্ট্রিক মধ্য, সাবমেটা উপমধ্য। ঠিক আছে, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। ঠিক আছে, টেলোসেন্ট্রিক আই আকৃতির, অ্যাক্রোসেন্ট্রিক জে আকৃতির। এই আকৃতিগুলা খুব ইম্পর্টেন্ট, তোমাকে মনে রাখতে হবে কোন দশায় দেখা যায়? অ্যানাফেজ দশায় দেখা যায়। কিসের ভিত্তিতে দেখা যায় ভাইয়া? সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে দেখা যায়। সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? সামনের দিকে থাকে, সামনের দিকে থেকে সে মেরুর দিকে চলাচল করে। ওকে, টেলোফেসে কি হবে? প্রোফেসের উল্টা কাজ হবে, জল যোজন হবে, নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলপের পুনরুৎপত্তি ঘটবে। ঠিক আছে, ওকে। তারপর চলে আসে ফলাফল, অনিয়ন্ত্রিত মাইটোসিস, এটা আমরা বললাম। আরেকটা আছে সাইটোকাইনেসিস। কি ভাই? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি হবে? অ্যাক্টিন মায়োসিনের কারণে কোষ প্রাচীর কোষ ঝিল্লিটা আলটিমেটলি একসাথে হয়ে যাবে, যেটা প্রাণী কোষে হবে। আর উদ্ভিদ কোষে কি কোষ প্লেট তৈরি হবে, তোমরা জানো গোলজি বস্তু থেকে, সাইটোপ্লাজম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট। ঠিক আছে, প্যাকটিন, এই প্যাকটিক অ্যাসিড এগুলা মিলে আলটিমেটলি কি মিডল ল্যামেলা তৈরি করে, রাইট? ওকে, দেখো টিউমার ক্যান্সার এগুলো আমরা বলেছি, কোন প্রোটিন সেটা আমরা বলেছি, রাইট? বিশেষ তথ্য এই যে অনকোজিন, অনকোজেনেসিস, কার্সিনোজেন এগুলো তোমার বলা আছে। আর টিউমার যখন ছড়ায় যায় তখন বলা হয় মেটাস্টেসিস, তখন সেটা ক্যান্সারে রূপান্তর হয়। এবং মেটাস্টেসিস দ্য হলমার্ক অফ ক্যান্সার। ক্যান্সার হয়েছে কি হয়েছে না আমরা বিচার বিবেচনা করি তার মেটাস্টেসিস হয়েছে কি হয় নাই এটার উপর ভিত্তি করে। ঠিক আছে, ডিফেক্টিভ P53, এই ডিফেক্টিভ P53 থাকলেই ক্যান্সারের ঝুঁকি বাড়ে, কারণ তখন কোষ বিভাজনটা নিয়ন্ত্রিত থাকে না। ওকে, কোষের মৃত্যু দেখো আমরা বলে ফেলেছি। এই যে অ্যাপোপ্টোসিস খুব ইম্পর্টেন্ট, জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু। তুমি যখন ভ্রূণাবস্থায় থাকো তখন আলটিমেটলি আঙুলগুলো একসাথে জোড়া লাগা থাকে। এই আঙুলগুলো এখন কিন্তু বিভক্ত, কারণ কি এই যে জোড়া লাগা টিস্যুগুলো ছিল সেগুলো আস্তে আস্তে মরে গিয়েছে। আবার চিন্তা করে আরবিসি 120 দিন পর অটোমেটিক্যালি কি রিসাইকেল হয়ে যায়, মারা যায়। সেগুলো কি জেনেটিক্যালি প্রোগ্রামড মৃত্যু। তোমার স্কিনের উপরের যে টিস্যুগুলো আছে সেগুলো আবার টার্ন ওভার হয়, জিহ্বার যে টিস্যুগুলো আছে সেগুলো টার্ন ওভার হয়। সো বেসিকলি এগুলো কি আলটিমেটলি অ্যাপোপ্টোসিস বা জেনেটিক্যালি প্রোগ্রাম ডেথ অফ দ্য সেল ফর দ্য বেনিফিট অফ দ্য বডি। আর নেক্রোসিস কি? ধরো কোনো একটা রক্তনালী ব্লক হয়ে গেছে, তখন ওই রক্তনালী যে কোষে পুষ্টি দিত সেই পুষ্টির অভাবে কোষটা মারা যাবে, সেটা হচ্ছে নেক্রোসিস। বা কোনো একটা বিষ যখন ওই কোষের উপর ইম্প্যাক্ট করবে, কোষের স্বাভাবিক ক্রিয়া বিক্রিয়াকে বিনষ্ট করে দেবে, তখন কোষটা মারা যাবে, সেটা হচ্ছে নেক্রোসিস। আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, মাইটোটিক ইন্ডেক্স দরকার নাই, ক্যান্সার আমরা পড়ে ফেলেছি। এই দেখো অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় নিউপ্লাসিয়া। নিউপ্লাসিয়ার মাধ্যমে কি আলটিমেটলি টিউমার তৈরি হয়, টিউমারটা পরে ক্যান্সারে রূপান্তর হতে পারে, যেটাকে আমরা ম্যালিগন্যান্ট নিউপ্লাসিয়া।
কখন হয়? যখন মেটাস্টেসিস হয়ে যায় এবং অ্যাটিপিক্যাল একটা স্ট্রাকচার দেখা যায়। এনিওয়েজ, কোষচক্র আমাদের বলা শেষ। এই টাইমগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলা বাদ দাও, বাদ দাও। তুমি জাস্ট কোষচক্র কাকে বলে, কে আবিষ্কার করেছেন এবং কি কি ধাপ আছে সেটাই ভালো করে পড়বে। ঠিক আছে? ওকে। অভ্যন্তরীণ, বাহ্যিক, বিপাকীয় নিউক্লিয়াস কোনটা? এই যে ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস, অর্থাৎ যেটা পরবর্তীতে কোষ বিভাজনে অংশগ্রহণ করবে। আচ্ছা, এটা আমরা পড়ে ফেলেছি, ডান। এখন সাইক্লিন অনেক ধরনের আছে, বুঝছো? 4টা সাইক্লিন তুমি যদি চাও পড়তে পারো, বাট কোনো ইউনিভার্সিটি পরীক্ষা এখন পর্যন্ত সাইক্লিনের এই 4টা কোনটা কি কাজ করে সেটা আসে নাই। বাট তুমি ইজিলি মনে রাখতে পারবে সাইক্লিন ডি, সেটা কি? জি1 থেকে এস এর মধ্যে নিয়ে যায়, মানে ড্রাইভ করে নিয়ে যায়। কি করে? জি1 থেকে এস, এস থেকে জি2 পর্যায়ে নিয়ে যায় সাইক্লিন ডি ড্রাইভ করে। ইতে এক্সট্রা মনে রাখবা, এক্সট্রা ডিএনএ তৈরি করে, অর্থাৎ এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন, একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ হবে, সেটা নিয়ন্ত্রণ করে সাইক্লিন ই। সাইক্লিন এ সেটা কি? অ্যাক্সিলারেট করে, ত্বরান্বিত করে। সো দেখো, এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনকে সক্রিয়, ত্বরান্বিত করে, এই যে অ্যাক্সিলারেশন, সাইক্লিন এ। বি কি? বিল্ডিং, কিছু বিল্ড করবে সে। কি বিল্ড করবে? এই যে মাইটোটিক স্পিন্ডল অ্যাপারেটাস, এগুলা সে বিল্ড করবে। ঠিক আছে? ওকে, কোষচক্রের গুরুত্ব এবং মাইটোসিস মিওসিসের গুরুত্ব, এটা একটু রিডিং দিবা। মাইটোসিস ও মিওসিসের গুরুত্ব চ্যাপ্টারটা বের করো, বের করে এই দাগায় এই জিনিসগুলো রিডিং দিবা। গুরুত্ব সবাই জানো, ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, রাইট? এগুলো মাইটোসিসের গুরুত্ব। ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুব রাখা, তারপর প্রজাতির বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রাখা, প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখা, সেগুলো মিওসিসের বৈশিষ্ট্য, রাইট? ওকে, এগুলো আমরা পড়েছি। জি1 কত পার্সেন্ট সময়? 30 থেকে 40% সময়। ঠিক আছে? এস সব থেকে বেশি সময়, কারণ কমপ্লিকেটেড কাজটা এখানে হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম কোনটা? ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ। ওকে, 30 থেকে 50% হচ্ছে এই এস দশায় বা সিনথেসিস দশায় যায়। ঠিক আছে? ওকে, জি2 কত? 10 to 20%। এখানে কি হবে? এই যে জি2 থেকে যে মাইট্রিক ফেজে যাবে, এর জন্য একটা প্রমোটিং ফ্যাক্টর লাগে, যার নাম ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, যেটা জি2 থেকে এম দশায় যেতে হেল্প করে। ঠিক আছে? ওকে, আর এম দশায় গিয়ে বিভাজিত হবে, বিভাজন হওয়ার জন্য শক্তি সঞ্চয় করবে, স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করতে হবে। তার জন্য যত যন্ত্রপাতি উপকরণ দরকার সেগুলো তার এখানে সঞ্চিত হবে। ওকে, এখন চলে আসে মিওসিস। হ্রাসমূলক, কেন হ্রাসমূলক আমরা পড়েছি। ঠিক আছে? এখান থেকে দুজন ভদ্রলোকের নাম পড়বে, সেটা হচ্ছে, ওকে, কই কই কই, এই যে ফার্মার ও মুর, তারা সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মিওসিস বলেন। এটা একটু পড়বা। ঠিক আছে? এটা একটু পড়বা। আচ্ছা, তারপর খেয়াল করো, হাউজার অ্যাসকারিস কৃত্রিম গ্যামিট হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেছেন। তাহলে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেছেন কোথায়? অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডিস নামক কৃমিতে। ঠিক আছে? আর বোভেরি সর্বপ্রথম গোল কৃমির জননাঙ্গে মিওসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। কে করেন? বোভেরি। কোথায়? গোল কৃমি বা রাউন্ড ওর, ওইটার জননাঙ্গে সর্বপ্রথম মিওসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। আচ্ছা, তারপর দেখো, স্ট্রাসবার্গার পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের ক্রোমোজোমে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। এটাও মিওসিস। তাহলে পুষ্পক উদ্ভিদে হচ্ছে স্ট্রাসবার্গার, আর গোল কৃমিতে হচ্ছে বোভেরি। আর ফার্মার মুর সেটা হচ্ছে মিওসিস, কোষ বিভাজনকে মিওসিস বা হ্রাসমূলক বলেছেন, এই নামকরণ করেছেন তারা। ওকে, এখন মিওসিস কোষ বিভাজন থেকে যেটা পড়বা, সেটা হচ্ছে কোথায় হইলো। এটা কোনোদিন হ্যাপ্লয়েড কোষে হবে না, সবসময় ডিপ্লয়েড হবে। ঠিক আছে? এটা আমরা জানি। ঠিক আছে? এটা হতে পারে প্রি জাইগোটিক মিওসিস, এটা পারে পোস্ট জাইগোটিক মিওসিস হতে পারে। অর্থাৎ জাইগোট তৈরি হওয়ার আগে মিওসিস হতে পারে, অথবা জাইগোট তৈরি হওয়ার পরে মিওসিস হতে পারে, যেটা তো ম্যালেরিয়াতে পড়েছো, পোস্ট জাইগোটিক মিওসিস। এই কথাগুলো এখানে বলা আছে। ঠিক আছে? ওকে, এখন এই যে বৈশিষ্ট্য মিওসিস, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে। ঠিক আছে? মাতৃকোষ অনুরূপ হবে না অপত্য ক্রোমোজোম গুলা, অপত্য কোষটা, এগুলো আমরা জানি। অনেকগুলা উপদশা আছে, দশা আছে। ঠিক আছে? তারপর ক্রসিং ওভার হয়, এই হয় সেই হয়, এগুলো আমরা জানি, ভালো কথা। আচ্ছা, এখন যেটা পড়তে হয়, প্রত্যেকটা ধাপ থেকে গুরুত্ব আমরা দেখেছি। প্রজাতির স্বকীয়তা, অভিব্যক্তি, যৌনক্রম খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? বৈচিত্র্য সৃষ্টি করে ক্রসিং ওভারের মাধ্যমে, গ্যামেট তৈরি করে, জনন কোষ তৈরি করে। আর জননাঙ্গ তৈরি, এটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। আর জনন কোষ তৈরি, সেটা হচ্ছে মিওসিসের গুরুত্ব। আবার বলছি, জননাঙ্গ তৈরি সেটা মাইটোসিসের গুরুত্ব, আর মিওসিসের মাধ্যমে কি হয়? জনন কোষ তৈরি হয়। আবার যদি বলে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, সেটা হবে মাইটোসিসের মাধ্যমে। এনিওয়েজ, তারপর দেখো, ম্যান্ডেলের সূত্র এবং ব্যতিক্রমগুলো ব্যাখ্যা করা যায় মিওসিসের মাধ্যমে। জীবগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সাদৃশ্য, বৈসাদৃশ্য এবং এই যে পেডিগ্রি বলি আমরা, জেনারেশন থেকে জেনারেশন কিভাবে ট্রান্সফার হচ্ছে বৈশিষ্ট্য, সেটা ব্যাখ্যা করার জন্য দরকার মিওসিস কোষ বিভাজন। ওকে, মিওসিস 1 এর মধ্যে প্রোফেজন, প্রোফেজনে অনেকগুলো ধাপ আছে। ল্যাপ্টোটিন কি হয়? ল্যাপ্টোটিন, ল্যাপ্টোটিন কি হয় দেখো? তেমন কিছুই না, তুমি পড়বা, এটাতে জাস্ট প্রোফেজের কাজগুলা হওয়া শুরু করে, সংকুচিত হয়,
খাটো ও মোটা হওয়া শুরু করে, জল বিয়োজন শুরু হয় এবং ক্রোমোজোমগুলো অবিভক্ত ও দীর্ঘ থাকে, এটা মাথায় রাখতে হবে। অবিভক্ত ও দীর্ঘ থাকে। এখনো কিন্তু ক্রোমোজোম এইভাবে সেন্ট্রোমিয়ারের 2 ভাগটা হয় নাই, সেন্ট্রোমিয়ার বাদে বাকি অংশটুকু 2 ভাগ হয় না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা আমরা প্রোফেজে দেখেছিলাম, রাইট? এখানটা তেমন কিছু নাই। জাইগোটিন মাথায় রাখবা, ইয়ক জোয়াল তৈরি করবে, অর্থাৎ দুইটা ক্রোমোজোম, হোমোজেনাস ক্রোমোজোম একসাথে আসবে, হোমোলোগাস ক্রোমোজোমটা, যেটাকে বলা হয় সিনাপসিস। কি বলা হয় ভাইয়া? সিনাপসিস। কি ভাইয়া? সিনাপসিস বলা হয়। আর এই যে তারা এসে যে সংগঠনটা তৈরি করলো তার নাম বাইভ্যালেন্ট বা ডায়াড। বাইভ্যালেন্ট বা ডায়াড। তো এই সিনাপসিস কোথায় হয়? জাইগোটিন। বাইভ্যালেন্ট বা ডায়াড কোথায় তৈরি হয়? জাইগোটিন। আর যেগুলো টেট্রাড, টেট্রাড কোথায় তৈরি হয়? টেট্রাড তৈরি হয় প্যাকাইটিন। এই যে প্যাকাইটিন। ক্রসিং ওভার কোথায় হয়? প্যাকাইটিন। কায়াজমা কোথায় তৈরি হয়? প্যাকাইটিন। এই কথাগুলো জাস্ট মাথায় রাখতে হবে। ওকে, ডিপ্রোটিন কি হয়? এটি বলেছিলাম প্রান্তীয়করণ, টার্মিনালাইজেশন শুরু হয় ডিপ্রোটিনে। কোথায়? ডিপ্রোটিনে। আর এই যে কায়াজমা যেটা হয়েছিল, কায়াজমাটা আস্তে আস্তে দূরে সরতে থাকে, এই ধরো কায়াজমা, ঠিক আছে, এক শেপ। তারপরে দূরে সরতে একটা লুপ তৈরি করে, এরকম একটা লুপ তৈরি করে। সো লুপিং কোথায় হয়? লুপিং হয় তোমার ডিপ্রোটিনের মধ্যে। কোথায় হয়? লুপিং, ডিপ্রোটিন। তাহলে লুপিং, টার্মিনালাইজেশন, ঠিক আছে। ফাঁস তৈরি এবং প্রান্তীয়করণ কোথায় হচ্ছে? ডিপ্রোটিন। এর বাইরে তেমন কিছু জানার দরকার নেই। এটি একটু পড়তে পারে, ইম্পর্টেন্ট খুবই, যে মানুষের ডিম্বাণু জনন প্রক্রিয়ায় বিকাশমান উওসাইটগুলো ভ্রূণীয় অবস্থায় এই ডিপ্লোটিন দশায় থেমে থাকে। যখন শুক্রাণু যায়, শুক্রাণু নিষেকের আগ মুহূর্তে ডিপ্লোটিন থেকে সে প্রসিড করে, সে পূর্ণাঙ্গ ওভাম তৈরি করে। আদারওয়াইজ নিষেক হওয়ার আগ পর্যন্ত আলটিমেটলি সে কোথায়? ডিপ্লোটিন দশায় থেমে থাকে, এটা মাথায় রাখতে হবে। ডায়াকাইনেসিস কি হবে? নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই অবস্থায় কি প্রান্তীয়করণ চলতে থাকবে। একটা ইন্টারেস্টিং জিনিস, ক্রসিং ওভার হয় প্যাকাইটিনে, কিন্তু ক্রসিং ওভারের যে ফলাফলটা আছে সেইটা পরিলক্ষিত হবে কোথায়? সেটা পরিলক্ষিত হবে ডায়াকাইনেসিসের মধ্যে। ক্রসিং ওভার দেখো আমরা পড়ে ফেলেছি, এটা ডান। ঠিক আছে, ওকে। কি হবে জিনিসটা? ধরো এটা একটা ক্রোমোজোম, এইটা আরেকটা, এরা এক অপর নন সিস্টার ক্রোমাটিড, রাইট? সো এই নন সিস্টার ক্রোমাটিড এই অংশের সাথে এটার জেনেটিক বিনিময় হয়ে যাবে, এটা হচ্ছে তোমার ক্রসিং ওভার। এক্ষেত্রে কি হবে? প্রথমে এই অংশটা কেটে এখানে লাগাইতে হবে। সো কাটার জন্য লাগবে তোমার রেস্ট্রিকশন এনজাইম বা এন্ডোনিউক্লিয়াস এনজাইম, তারপর যুক্ত হওয়ার জন্য দরকার হচ্ছে লাইগেজ এনজাইম। ঠিক আছে, সো এই দুটো এনজাইম দরকার হয়, এটা পড়বা। আচ্ছা, ক্রসিং ওভার গুরুত্ব জাস্ট রিডিং, তেমন কিছু না। এখান থেকে এটা পড়তে পারো, কই আছে? জেনেটিক ম্যাপ, জেনেটিক ম্যাপিং এর জন্য কি দরকার? ক্রসিং ওভার জ্ঞানটা দরকার। তারপর একটা জিনিস, ক্রোমোজোম দেহে জিনের সরল রৈখিক বিন্যাস, সরল রৈখিক বিন্যাস ক্রসিং ওভার সাহায্যে আলটিমেটলি প্রমাণিত হয় এবং সেটা ব্যাখ্যা করা যায়। ওকে, এখন দেখো হচ্ছে এমসিকিউ কি কি আসে, খুব ভালো করে খেয়াল করে দেখবা। আমি প্রথমে শুরুতে যে কথাগুলো বলছিলাম, এই কথাগুলোর মধ্যে থেকে প্রশ্নগুলো আসে। বিশেষ না হলে বইটা বের করো, বইটা বের করে দেখো, এই জিনিসগুলো আসবে ইনশাল্লাহ। সো প্রথমে বলেছি ক্লাসটা করবো, আমি যে শব্দগুলো মুখ থেকে উচ্চারণ করবো, যে টপিকগুলো বলবো, সেই টপিকগুলাই তোমার বইয়ে দাগায় ফেলতে হবে, সেই টপিকগুলো পড়ে ফেলতে হবে। ইনশাল্লাহ এগুলো পড়ে ফেললেই মোটামুটি তোমার এগ্রির বায়োলজি প্রিপারেশন হয়ে যাবে। নট অনলি এগ্রি, গুচ্ছ পরীক্ষা সামনে আছে, ওইটারও প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ এই চ্যাপ্টারগুলো থেকে। তাহলে দেখো, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যু কি বলা হয়? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোনো বিষ বা টক্সিনের কারণে নয়, কিন্তু এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এটা কি ভাইয়া? অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস কি? বিষের কারণে আলটিমেটলি যখন কোষের মৃত্যু হয় বা পুষ্টির অভাবে যখন মৃত্যু হয় তখন নেক্রোসিস। ক্যারিওকাইনেসিস কি? কোষের নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, এগুলো আমরা পড়ে ফেলেছি। ডান। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের বিভিন্ন আকৃতি দেখা যায়? ভি মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই টেলোসেন্ট্রিক। ঠিক আছে, কোন পর্যায়ে বলতো? অ্যানাফেজ বা গতি পর্যায়ে এই আকৃতিগুলা দেখা যায় কিসের? ক্রোমোজোমের। ক্রোমোজোমগুলোকে গণনা করা যায় কোন ধাপে? মেটাফেসে। কোন ধাপে? মেটাফেসে। মেটাকাইনেসিস কোথায় হয়? মেটাফেসে। টেলোফেজে কি হয়? ক্রোমোজোমগুলা ক্রোমাটিডে বিভক্ত হয়ে ক্রোমাটিডগুলা কি মেরুতে অবস্থান করে। আর প্রোফেজে কি হয়? ক্রোমোজোম জল বিয়োজন করা শুরু করে, খাটো মোটা হয় এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটা শুরু করে। ওকে, এগুলো আমরা পড়েছি। কোষচক্রের সংশ্লেষ মানে তৈরি হওয়া, মানে এস দশায় ব্যয়িত সময় কত? সব থেকে বেশি সময় এখানে ব্যয়িত হবে, কারণ ডিএনএ সব থেকে মাস্টার মলিকুল এখানে তৈরি হবে, কপি হবে। সো 30 to 50% সময়। ওকে, দেখো এটা আমরা পড়েছি। ডান। ক্রোমোজোম নৃত্য বলেছিলাম না? ক্রোমোজোমাল ড্যান্স কোথায় দেখা যায়? একটা দশার কথা বলেছিলাম, সেটা হচ্ছে প্রোমেটাফেস। প্রোমেটাফেস সেই জায়গায় কি হয়? ক্রোমোজোমাল ড্যান্স দেখা যায়। আর ল্যাপ্টোরিনে কি দেখা যায় বলতো?
পোলারাইজড বিন্যাস বা ফ্লাওয়ার বুকে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, ফুলের তোড়া বা ফ্লাওয়ার বুকে অ্যাপিয়ারেন্স দেখা যায় কোথায়? ল্যাপ্টোটিনের মধ্যে। আর ক্রোমোজোমাল ড্যান্স দেখা যায় প্রোমেটাফেজে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়? এখন এটা প্রশ্ন একটু স্পেসিফিক করে বলতে পারতো। দেখো বলেছে মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। আচ্ছা, নরমালি দেখো এই যে ক্রোমোজোমটা এরকম থাকে, রাইট? আচ্ছা, সেন্ট্রোমিয়ার। প্রোফেজে কি হয়? এরা অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়, রাইট? এই যে। আবার মেটাফেজে সম্পূর্ণরূপে সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত হয়ে যায়, সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত হয়ে যায়, তাই না? তখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্রোমাটিড তৈরি হয়। সো এটা তুমি বলতে পারো যেটা মেটাফেজের ক্ষেত্রে তারা ব্যাখ্যা বিশ্লেষণটা করে দেখাইছে এটা। সো মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়, তুমি এটা প্রোফেজও দিতে পারো, বাট এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত হয়ে যায়। একদম ইন্ডিপেন্ডেন্ট ক্রোমাটিড বা ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রোমিয়ার কোথায় তৈরি হয়, সেটা হচ্ছে মেটাফেজ। সো এরা এইটা ভেবে উত্তর দিয়েছে, বাট আমার কাছে মনে হয় আলটিমেটলি মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হওয়া শুরু হয় বা বিভক্ত হয় সেটা হচ্ছে প্রোফেজে হয়। অনুদৈর্ঘ্য বরাবর তারা দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়, কারণ এর আগেই রেপ্লিকেশনটা হয়ে যায়। সো এটা তোমরা প্রোফেজ উত্তরটা দিবা, বাট ওরা দিয়েছে মেটাফেজ। বাট আমার কাছে মনে হয় এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, ক্যারিওগ্যামি কি? ক্যারিওগ্যামি, এটা দেখো, ক্যারিওগ্যামি দুটি অ্যাস্কোস্পোরের মিলন, দুটি কোষের সাইটোপ্লাজমের মিলন, দুটি কোষের নিউক্লিয়াসের মিলন। খেয়াল করো, ক্যারিও মানে নিউক্লিয়াস আর গ্যামি মানে মিক্স আপ হওয়া। তো দুটি কোষের নিউক্লিয়াসের মিলনই হচ্ছে তোমার কি? ক্যারিওগ্যামি, যেটা শৈবাল ছত্রাকে আছে। সো যেহেতু এটার সাথে টপিক রিলেটেড, এখানে দিয়ে দিয়েছে। কোষ বিভাজনের কোন পর্যায়ে সিনাপসিস ঘটে? খেয়াল করে বলেছিলাম টার্মিনোলজি থেকে প্রশ্ন হবে, সিনাপসিস কোথায় ঘটে? সিনাপসিস ঘটতো জাইগোটিনে। কোথায়? জাইগোটিনে। ফ্লাওয়ার বুকে অ্যাপিয়ারেন্স ল্যাপ্টোটিন। ডিপ্লোটিনে কি? প্রান্তীয়করণ ফাঁস তৈরি। ডায়াকাইনেসিসে প্রান্তীয়করণ চলা শুরু করতো এবং প্যাকাইটিন রেজাল্ট আমরা কোথায় ভিজিবল দেখতাম? ডায়াকাইনেসিসের মধ্যে। ওকে, জাইগোটিন ডান। স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মিওসিস ঘটে? খেয়াল করো, স্পোরোফাইটিক, স্পোরোফাইটিক উদ্ভিদ মানে এরা ডিপ্লয়েড উদ্ভিদ, এরা ডিপ্লয়েড উদ্ভিদ। ডিপ্লয়েড উদ্ভিদে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটবে? ডিপ্লয়েড উদ্ভিদে মিওসিস কোষ বিভাজন ঘটবে জনন কোষ তৈরির সময়। একবার জাইগোট হয়ে গেলে সেখানে মিওসিস কোষ বিভাজন হবে না। তাহলে জনন কোষ যেখানে তৈরি হয় সেখানে তোমার মিওসিস কোষ বিভাজন হবে। তাহলে দেখো, জনন মাতৃকোষে তোমার মিওসিস কোষ বিভাজন হবে, কারণ জনন মাতৃকোষ থেকেই জনন কোষ উৎপন্ন হয়। জনন মাতৃকোষ হচ্ছে 2n, এই 2n থেকে হবে n জনন কোষ, এই দুইটা n মিলে তৈরি হবে জাইগোট। জাইগোট থেকে পরবর্তীতে স্পোরোফাইটিক উদ্ভিদটা তৈরি হবে। সো স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় কোষ বিভাজন, মায়োসিস কোষ বিভাজন হবে? যেইখানে জনন কোষের সৃষ্টি হবে, অর্থাৎ জনন মাতৃকোষে, সেই জায়গায় তোমার মিওসিস কোষ বিভাজন হবে। আচ্ছা, এটা ছিল তোমার কোষ বিভাজন। এখন আমরা চলে যাব অনুজীব। অনুজীব থেকে কি কি প্রশ্ন আসে সেটা আমি টপিকগুলো বলে দিচ্ছি। সবাই সুন্দর করে টপিকগুলো সাজিয়ে গুছিয়ে লিখে রাখো এবং বইটার মধ্যে দাগিয়ে রাখো এবং এই টপিকগুলো পড়বে ইনশাল্লাহ। শুরুতে আসো ভাইরাস থেকে বলি। তুমি প্রথমে দেখো ভাইরাসের ইতিহাস। ইতিহাস থেকে একটা প্রশ্ন অসংখ্য বার আসে, সেটা হচ্ছে ভাইরোলজির জনককে? স্ট্যানলি। এবং ভাইরাসের আবিষ্কারককে? দিমিত্রি আইভানস্কি। ঠিক আছে, এই কথাগুলো আসে, আবিষ্কারক এবং ভাইরোলজির জনক। ভাইরাস ল্যাটিন শব্দ থেকে আসছে, যার মিনিং হচ্ছে টক্সিন বা বিষ। ঠিক আছে, ভাইরাসের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে জল রাসায়নিক বৈশিষ্ট্য এবং জৈব রাসায়নিক বৈশিষ্ট্য, দুইটাই আছে তার মধ্যে। এবং ভাইরাসকে এই যে তার বোথ ওয়েতে সুইং করা এবং ভাইরাসকে কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরিতে না ফেলতে পারার জন্য একজন ভদ্রলোক ক্রিশ্চিয়ান এ লোফ, তিনি বলেছেন এ ভাইরাস ইজ এ ভাইরাস। এই বিখ্যাত উক্তিটা দিয়েছেন তিনি, কে? এ লোফ। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর তুমি যে পরবর্তী যেটা পড়বে সেটা হচ্ছে ভাইরাসের প্রকারভেদ। এটা মাস্ট, এটা পড়তে হবে। প্রকারভেদ অনেকভাবে করা যায়। প্রকারভেদ করা যায় তোমার আকৃতি ওয়াইজ। এই আকৃতি ওয়াইজ আসে, কোনটা ডিম্বাকার ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে, কোনটা দণ্ডাকার বা ব্যাঙাচি আকৃতির, কোনটা রড শেপ, কোনটা বুলেট শেপ, ঠিক আছে, কোনটা তোমার ঘনক্ষেত্রাকার, এই জিনিসগুলো আসে, কোনটা ডিম্বাকার বা গোলাকার, এই জিনিসগুলো আসে আকৃতি। তারপর কোনটার মধ্যে ডিএনএ আছে, কোনটা আরএনএ আছে। ডিএনএ নরমালি দ্বিসূত্রক হয়, বাট কিছু কিছু ভাইরাস আছে যাদের ডিএনএ হয় কি একসূত্রক, যেমন পার্ভোভিরিডি গোত্রের ভাইরাস, তার ডিএনএ হয় একসূত্রক, যেমন কোলিফাস ভাইরাস, রাইট? আবার আরএনএ নরমালি হয় একসূত্রক, কিন্তু কিছু কিছু ভাইরাস আছে যাদের আরএনএ হয় দ্বিসূত্রক, যেমন ধানের বামন রোগের ভাইরাস এবং রিও ভাইরাস। তো এই জিনিসগুলো পড়তে হবে। নিউক্লিক অ্যাসিড ভিত্তিক, নিউক্লিক অ্যাসিড ভিত্তিক শ্রেণীবিন্যাস।
তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এনভেলপ। অনেক ভাইরাসের থাকে, অনেক ভাইরাসের থাকে না, যেটা হচ্ছে লিপোপ্রোটিন দিয়ে একটা তৈরি হয় এনভেলপটা, তাই না? যাদের থাকে তাদের বলে লিপোভাইরাস, যাদের থাকে না সেটা হচ্ছে তোমার লিপোভাইরাস নয় বা নগ্ন ভাইরাস। আর এই আবরণটাকে বলা হয় প্যাপলোমিয়ার, বা আবরণ একক গুলাকে বলা হচ্ছে প্যাপলোমিয়ার। সো কারা বহিস্তাবনী যুক্ত ভাইরাস, কারা বহিস্তাবনী বিহীন ভাইরাস, সেটা তোমাকে পড়তে হবে। হারপিস বহিস্তাবনী যুক্ত ভাইরাস, রাইট? তারপর কিছু ব্যাকটেরিয়াকে আক্রান্ত করে, ব্যাকটেরিয়াফাজ ভাইরাস। উদ্ভিদকে তোমার আহ উদ্ভিদের ভাইরাস আছে। তারপর তোমার জু ফ্যাজিনি আছে, তারপর যেটা প্রাণীকে অ্যাটাক করে। তারপর হচ্ছে ছত্রাককে আক্রমণ করে সায়ানোফাস ভাইরাস, এগুলো তোমাকে পড়তে হবে। ঠিক আছে, ওকে। তারপর যদি চলে আসো, কোন ভাইরাস কোন রোগটা তৈরি করে? তোমার প্রশ্ন হবে কোনটি ভাইরাস দ্বারা গঠিত রোগ, কোনটি ভাইরাস দ্বারা গঠিত রোগ না, এই ধরনের প্রশ্ন হয়। ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ, এগুলো থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, এইডস কি দিয়ে হয়? এইচআইভি ভাইরাস দিয়ে। ডেঙ্গু কি দিয়ে হয়? ডেঙ্গি ভাইরাস দিয়ে। ফ্লাভি ভাইরাস দিয়ে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ওই আরো আছে অনেক। জলাতঙ্ক কি দিয়ে হয়? র্যাবিস ভাইরাস। ঠিক আছে, হাম কি দিয়ে হয়? রুবিওলা ভাইরাস দিয়ে হয়। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্থাৎ কোন ভাইরাস কোন ধরনের রোগ তৈরি করছে। তারপর হচ্ছে অনকোজেনিক ভাইরাস ইম্পর্টেন্ট। অনকোজেনিক ভাইরাস অর্থাৎ যে ভাইরাসগুলা ক্যান্সার তৈরি করে তারা হচ্ছে অনকোজেনিক ভাইরাস। এই অনকোজেনিক ভাইরাসের মধ্যে কিছু হচ্ছে তোমার ডিএনএ ভাইরাস, তাদেরকে বলে সিমিয়ান ভাইরাস। ঠিক আছে, আর এই অনকোজেনিকের মধ্যে কিছু আছে আরএনএ ভাইরাস, যাদেরকে বলা হচ্ছে রেট্রো ভাইরাস। রেট্রো ভাইরাস কারা ভাইয়া? যারা রেট্রো বা উল্টা দিকে যেতে পারে। অর্থাৎ তোমরা সেন্ট্রাল ডগমা পড়েছো যে ডিএনএ থেকে এমআরএনএ হয় কি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। সো যারা এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে তারা হচ্ছে রেট্রো ভাইরাস। কিভাবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে। ওকে, আচ্ছা। তারপরে তুমি দেখবে কিছু ভাইরাল সত্তা, সাব ভাইরাল সত্তা। এটা কি ভাইয়া? তুমি দেখবে প্রিয়ন আছে। প্রিয়ন মানে কি? প্রোটিন ফাইবার, এছাড়া আর কিছুই নাই। প্রিয়নস কি করে? কুরু, ক্রুসফিল্ড, ঠিক আছে, স্কারপি, এই রোগগুলো তৈরি করে। ম্যাটকাও। তারপর তুমি দেখবা ভিরয়েড। ভিরয়েড কি? এটা ইনকমপ্লিট ভাইরাস, যেটার মধ্যে শুধুমাত্র হেপাটাইটিস ডি ভিরয়েডের অন্তর্ভুক্ত এটা বলা হয়, এবং শুধুমাত্র উদ্ভিদে পাওয়া যায় ভিরয়েড, সেটা বলা হয়। ভিরয়েডে কি থাকে ভাইয়া? ভিরয়েডে শুধুমাত্র ডিএনএ অথবা আরএনএ থাকে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থাকে, অনলি নিউক্লিক অ্যাসিড, আর কিছু থাকে না। ঠিক আছে, তারপর তুমি দেখবা ভিরিয়ন। ভিরিয়ন, ভিরি হচ্ছে তোমার আলটিমেটলি ভাইরু থেকে কথাটা আসছে, অর্থাৎ তোমার সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, ওন মানে হচ্ছে পার্টিকেল, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন পার্টিকেল বা কণা, সেটা হচ্ছে ভাইরাস, অর্থাৎ সম্পূর্ণ ভাইরাস। অর্থাৎ এখানে তোমার নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ অথবা আরএনএ, এর বাইরে কি প্রোটিনের আবরণ। ভাইরাসের গঠন তো এটাই, যেটা বলা হচ্ছে ক্যাপসিড। এই ক্যাপসিডের প্রত্যেকটা অংশকে বলা হয় ক্যাপসোমিয়ার। কি বলা হয়? ক্যাপসোমিয়ার। আর কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এর বাইরে থাকতে পারে কি এই যে প্যাপলোমিয়ার, যেটা হচ্ছে লিপোভাইরাস, এটা নাও থাকতে পারে, রাইট? সো যেসব কমপ্লিট ভাইরাস এবং সংক্রমণ ক্ষমতাযুক্ত রোগ তৈরি করতে পারে তাদেরকে বলা হচ্ছে ভিরিয়ন। আর যাদের এইরকম কমপ্লিট গঠনের দিক থেকে কমপ্লিট, গঠনে সম্পূর্ণ, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড আছে, ক্যাপসিড আছে, কিন্তু রোগ তৈরি করতে পারে না, কিন্তু রোগ তৈরি করতে পারে না। ঠিক আছে, যেমন তোমার মস্তিষ্ক আছে, তোমার হাত পা আছে, সবকিছু আছে, বাট তুমি কাজে লাগাইতে পারো না, কাজে লাগাচ্ছ না, তুমি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বাট একজন স্টুডেন্ট যার মস্তিষ্ক আছে, যার সক্ষমতা আছে, সবগুলো কাজে লাগিয়ে ভালো করার চেষ্টা করছে, চেষ্টার কমতি রাখছে না, তারা হচ্ছে ভিরিয়ন। বুঝছে? যারা চেষ্টা করছে না, হেলায় ফেলায় সময় নষ্ট করছে, তারা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। সো নিউক্লিক অ্যাসিড কি? সম্পূর্ণ গঠন, বাট তা সেই গঠনটা দিয়ে সে কোনো সংক্রমণ করতে পারে না, সেটা হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। সেটা কি? নিউক্লিয় ক্যাপসিড। এই সাব ভাইরাল সত্তাগুলো তোমাকে পড়তে হবে। ঠিক আছে, ওকে। তারপর যেটা পড়বা, তারপর হচ্ছে ডেঙ্গু রোগটা পড়তে হবে ভালো করে। ডেঙ্গু কি দিয়ে হয়? ফ্লাভি ভাইরাস দিয়ে হয়, সেটা আরএনএ ভাইরাস। ডেঙ্গু হলে কোনটা কমে যায় ভাইয়া? ডেঙ্গু হলে প্লেটলেট বা অনুচক্রিকা কমে যায়, 1,50,000-এর কম চলে আসে। ডেঙ্গু হলে আইজিএম এইটা বেড়ে যাবে। ডেঙ্গুর টাইপ কটা ভাইয়া? 4 সাব টাইপ। ডেঙ্গু হলে ভাইয়া অ্যাসপিরিন দেওয়া যাবে না, কারণ অ্যাসপিরিন কি করে? অ্যাসপিরিন ইজ ওয়ান কাইন্ড অফ অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, এটা তোমার অনুচক্রিয়াকে আরো কমিয়ে দিবে, অর্থাৎ রক্তক্ষরণকে বাড়িয়ে দিবে। তাই ডেঙ্গু হলে কি করতে হবে? জ্বরের জন্য প্যারাসিটামল খেতে হবে, এবং ফ্লুইড ইনটেকটা বডিতে বেশি রাখতে হবে। ঠিক আছে, এটাই ডেঙ্গুর আপাতত ট্রিটমেন্ট।
ঠিক আছে, ডেঙ্গুকে বলা হয় হাড় ভাঙা জ্বর, কারণ বোন পেইন হয়, ম্যাক্সিমাম তোমার পেইনটা হয় কোমরের দিকে এবং বিগ বিগ বোনস জয়েন্টের মধ্যে, ঠিক আছে, বড় জয়েন্টগুলোর মধ্যে। এনিওয়েজ, এটা অনেকগুলা স্টেজ আছে ডেঙ্গুর। নর্মাল ডেঙ্গু ফিভার, আরেকটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু ফিভার। তখন কি হয়, আলটিমেটলি তোমার অনেক ব্লিডিং বা রক্তক্ষরণ হয়, ঠিক আছে। একটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, তখন হেমো কনসেন্ট্রেশন হয়, অর্থাৎ রক্তের ঘনত্ব অনেক বেশি বেড়ে যায়, তখন ডেঙ্গু শক সিনড্রোম হয়ে যায়, ঠিক আছে। তাহলে সাধারণ ডেঙ্গু জ্বর, হেমোরেজিক ডেঙ্গু জ্বর, আর কি ডেঙ্গু শক সিনড্রোম। ওকে, তারপর আছে হেপাটাইটিস। হেপাটাইটিস, হেপাটাইটিস কি আছে, এ বি সি ডি ই। এর মধ্যে এ এবং ই হচ্ছে তোমার পানিবাহিত, ঠিক আছে। বি হচ্ছে শুধু ডিএনএ ভাইরাস, আর বাকি সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। এই হেপাটাইটিস বি এবং সি এরা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস করে, যেটা 6 মাসের অধিক সময় থাকে। আর অ্যাকিউট হেপাটাইটিস মানে 6 মাসের কম সময় আছে। এর মধ্যে হেপাটাইটিস বি এবং সি ক্যান্সার তৈরি করতে পারে, হেপাটাইটিস সেলুলার ক্যান্সার তৈরি করতে পারে। এর মধ্যে সব থেকে ক্ষতিকারক হচ্ছে হেপাটাইটিস সি, যেটাকে বলা হয় তুষের আগুন, যেটাকে বলা হয় তুষের আগুন, ঠিক আছে। আর হেপাটাইটিস কোথায় হয়, যকৃতের কোষ অর্থাৎ হেপাটোসাইটে হয়, হেপাটোসাইট এ সংঘটিত হয়। ওকে, একটা হচ্ছে পাপাইয়া রিং স্পট ভাইরাস, ওটার সাথে তেমন প্রশ্ন হয় না, ঠিক আছে। ওটা ওয়াটার সোক, জাস্ট কোন ধরনের দাগটা হয়, ওয়াটার সোক বা পানিতে ভেজে একটা দাগ তৈরি হয়, ঠিক আছে। এবং পিআরএসভি, পাপাইয়া রিং স্পট ভাইরাস, ঠিক আছে, এটা দুইটা স্ট্রেন আছে, পি এবং ডাব্লিউ। এর মধ্যে পিটাই হচ্ছে কি করে, পাপাইয়া বা পেঁপেতে রোগ তৈরি করে, পেঁপের ফলন কমায় দেয়, মিষ্টতা কমায় দেয়, ঠিক আছে। এবং এই দুইটা প্রজাতি থেকে বাঁচার জন্য কি ট্রান্সজেনিক পেঁপের জাত তৈরি করা হয়েছে। এটা কি, একটা সান আপ আর একটা হচ্ছে রেইনবো, একটা হচ্ছে সান আপ আর একটা কি রেইনবো, এটা মাথায় রাখতে হবে। সো ভাইরাস থেকে মোটামুটি এইগুলাই, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে মাইক্রোবায়োলজির জনক হবে। হ্যাঁ, লুই পাস্তুর হচ্ছে আধুনিক মাইক্রোবায়োলজির জনক, এটা মাথায় রাখবা, আধুনিক মাইক্রোবায়োলজির জনক। আর যদি শুধু বলা হয় বায়োলজি, মাইক্রোবায়োলজি বা প্রোটোজুলজির জনককে, সেটা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। আর ভাইরোলজির জনককে, সেটা হচ্ছে স্ট্যানলি। সেটা কে ভাইয়া, স্ট্যানলি। আর আধুনিক ব্যাকটেরিওলজির জনককে লুই পাস্তুর। ব্যাকটেরিয়া নামকরণ কে করেছেন এরেনবার্গ, আর ব্যাকটেরিয়া তত্ত্বকে দিয়েছেন লুই পাস্তুর দিয়েছেন। আচ্ছা, তো ভাইরাসের পরে চলে আসো ব্যাকটেরিয়াতে। কোথায়, ব্যাকটেরিয়াতে চলে আসো। এখন চলে যাবো আমরা ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়া থেকে কি আসে দেখে আসো। ব্যাকটেরিয়া বইয়ে দাগায় রাখো, এগুলো আসবে ইনশাল্লাহ। প্রথমত ইতিহাস, যে ব্যাকটেরিয়া কে নামকরণ করেছেন, এরেনবার্গ আমরা বলেছি। ব্যাকটেরিয়া তত্ত্ব বা জার্ম তত্ত্ব কে দিয়েছেন, লুই পাস্তুর দিয়েছেন। ব্যাকটেরিয়া সবার আগে কে দেখেছিলেন, অ্যান্থনি ভন লিউয়েনহুক দেখেছিলেন, যার নাম দিয়েছে অ্যানিম্যাল কিউর, ঠিক আছে। এই জন্য তাকে বলা হয় ব্যাকটেরিওলজি বা প্রোটোজুলজির জনক। বাট আধুনিক কথাটা চলে আসলে হয়ে যাবে লুই পাস্তুর। লুই পাস্তুর হচ্ছে আধুনিক ব্যাকটেরিওলজি, আধুনিক মাইক্রোবায়োলজি, সেটার জনক, ঠিক আছে। ওকে, তুমি ব্যাকটেরিয়ার মধ্যে শুরুতে একটা টপিক দেখবে, সেটা হচ্ছে আর কি ব্যাকটেরিয়া ভার্সেস ইউ ব্যাকটেরিয়া, বুঝছো। এদের যে পার্থক্য আছে, একটা ছকটা, কোনটায় কোন ধরনের এনজাইম পাওয়া যায়, কোনটার কাজ কি, ঠিক আছে, কোনটায় পেপটিডোগ্লাইকান আছে কোনটায় নাই, সেই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। আর কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া পার্থক্য পড়তে হবে। তারপর তোমাকে পড়তে হবে ব্যাকটেরিয়ার প্রকারভেদ। প্রকারভেদ অনেক আছে, তাই না। তুমি যেগুলো পড়বে সেটা হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া কি বলা হয়, কক্কাস বলা হয়। দণ্ডাকারটাকে কি বলা হয়, ব্যাসিলাস বলা হয়, ঠিক আছে। মালার মতো কোনটা, স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আঙুরের থোকার মতো কোনটা, স্ট্যাফিলোকক্কাস। ঘনাকৃতির কোনটা, সার্সিনা। এই যে ওয়ার্ডগুলা বললাম, এই ওয়ার্ডগুলো দেখবে ইনশাআল্লাহ আসবে, ঠিক আছে। প্রকারভেদের মধ্যে তুমি তো এগুলা পড়লাই, আকৃতি ভিত্তিক। তারপর যেটা পড়তে হবে, যেটা ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, রঞ্জন ভিত্তিক
ক্লাসিফিকেশন, কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা ভালো করে পড়তে হবে। যেমন গ্রাম পজিটিভ কোনগুলা, ল্যাক্টোব্যাসিলাস গ্রাম পজিটিভ, ক্লোস্ট্রিডিয়াম গ্রাম পজিটিভ, স্টেপ্টোকক্কাস, স্টেফেলোকক্কাস। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কেন চিনতে হয়? কারণ কোনো একটা রোগ হলে ব্যাকটেরিয়া দ্বারা, তখন সেই রোগটা কোন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, তার এগেনস্টে কোন অ্যান্টিবায়োটিক দিতে হবে সেটা সিলেক্ট করার জন্য দরকার জানা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ কোনটা। যেমন ধর আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিকের নাম পড়েছি, টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলা বেসিক্যালি কাজ করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এগেনস্টে। আবার পেনিসিলিন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে। ঠিক আছে, পেনিসিলিন কে আবিষ্কার করেছেন? আলেকজান্ডার ফ্লেমিং। এটা আবিষ্কার করে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, রাইট? আবার কিছু কিছু ওষুধ আছে যারা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটার এগেনস্টেই কাজ করে। তোমরা বইয়ে দেখবে একটা আছে পলিগনাম ল্যাপাথিফোলিয়াম, এই যে একটা আগাছা, এই আগাছার যে এক্সট্রাক্ট বা নির্যাস, এটা থেকে যে ওষুধ পাওয়া যায় সেটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়া এগেনস্টেই কাজ করতে পারে। আরেকটা কোশ্চেন পড়তে হবে ফ্লাজেলা ভিত্তিক, অর্থাৎ একটা ফ্লাজেলা থাকলে কি মনোট্রিকাস। মনোট্রিকাস একটা ব্যাকটেরিয়ার নাম বলো। ভিব্রিও কলেরি, যেটা কমাকৃতির একটা ব্যাকটেরিয়া যেটা কলেরা তৈরি করে, রাইট? সো এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো দুইটা থাকলে আমরা কি বলি? এক মাথায় থাকলে স্যাফালোট্রিকাস বলি, ঠিক আছে? পেরিট্রিকাস কি সব দিকে থাকলে আমরা পেরিট্রিকাস বলি, ফ্লাজেলা। ঠিক আছে, তারপর চলো সে ব্যাকটেরিয়ার গঠন। গঠন থেকে পর সবার বাইরে থাকে ক্যাপসুল। সবার বাইরে কি থাকে? ক্যাপসুল। আচ্ছা, এটা স্লাইম স্তরও বলা হয়। তারপর থাকে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? প্যাপটিডোগ্লাইকান। সাথে থাকে টিকোইক অ্যাসিড এবং মুরামিক অ্যাসিড। প্যাপটিওগ্লাইকান এক ধরনের মিউকোপলিস্যাকারাইড। গ্রাম পজিটিভের ক্ষেত্রে প্যাপটিওগ্লাইকানটা অনেক মোটা থাকে, আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে প্যাপটিওগ্লাইকান স্তরটা অনেক কি বলা যায়, পাতলা থাকে। এই জন্য গ্রাম পজিটিভ গুলা কি করে বলতো? গ্রাম পজিটিভ গুলা আলটিমেটলি যে ব্লু কালার ক্রিস্টাল ভায়োলেট সেটাকে ধারণ করে, আর গ্রাম নেগেটিভ গুলো সেটাকে ধারণ করতে পারে না। ওকে, ক্যাপসুল, কোষ, তারপর থাকে কোষঝিল্লি। কোষঝিল্লি একটা পকেটের মধ্যে পাউচ থাকে, সেটাকেই বলা হয় বলতো মেসোজোম বলা হয়, যেখানে কোষ বিভাজনটা শুরু হয়। এছাড়াও কি এর মধ্যে বিভিন্ন ভলিউটিন থাকে খাদ্য জমা করার জন্য, তাই না? রাইবোজোম থাকতে পারে কি 70 রাইবোজোম। তারপর থাকে প্লাজমিড, এটা খুব ইম্পর্টেন্ট। প্লাজমিডটা খুবই খুব ইম্পর্টেন্ট। প্লাজমিড খুবই খুব ইম্পর্টেন্ট, সেটা কি এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ হচ্ছে প্লাজমিড, বৃত্তাকার। আর এই যে ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়ার বস্তুগুলো যে জায়গায় থাকে সেটা হচ্ছে, সেটাকে বলা হয় নিউক্লিয়েড। সেটাকে বলা হয় নিউক্লিয়েড। তোমরা সবাই জানো আলটিমেটলি ব্যাকটেরিয়া হচ্ছে আদিকেন্দ্রিক, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস নেই। এটা রাইবোজোম থাকবে, বাট 70s রাইবোজোম থাকবে। এটার কোষ বিভাজন কি অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন এর মাধ্যমে হবে। ব্যাকটেরিয়া যৌন জন্ম আছে, হ্যাঁ আছে। কে আবিষ্কার করেছেন? লেডারবার্গ। এই জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। যৌন জন্ম হয় তিন ভাবে: কনজুগেশন, অর্থাৎ সরাসরি দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে জেনেটিক প্লাজমিডের আদান প্রদান, এফ প্লাজমিড এফ প্রাইম প্লাজমিড, ওরা এটা মেনটেন করে, রাইট? হতে পারে ট্রান্সফরমেশন, হতে পারে ট্রান্সডাকশন। ট্রান্সফরমেশন কি? পরিবেশ থেকে, পরিবেশের মাধ্যমে যখন একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া যাবে তখন হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সডাকশন কি? যখন এই ব্যাকটেরিয়ার মাঝখানে একটা ভাইরাস মধ্যস্থতা করবে, ভাইরাসের মাধ্যমে আলটিমেটলি ব্যাকটেরিয়ার মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল আদান প্রদান হবে, সেটা হচ্ছে ট্রান্সডাকশন। এই থেকে একটা জিনিস মনে পড়লো, আমরা ভাইরাসে একটা জিনিস বাদ দিয়ে আসছি, সেটা হচ্ছে ভাইরাসের চক্র আছে দুইটা। এই চক্রগুলো ভালো করে তোমাকে পড়তে হবে। একটা হচ্ছে লাইটিক চক্র ভার্সেস লাইসোজেনিক চক্র। ঠিক আছে, লাইটিক চক্র তুমি দেখবে এক্লিপস পিরিয়ড আছে, অর্থাৎ কতক্ষণ সময় থাকে ভাইরাসটা ওই ব্যাকটেরিয়ার মধ্যে গিয়ে, সেটা হচ্ছে এক্লিপস কাল। এটা 30 মিনিটে অসংখ্য অসংখ্য ভাইরাস তৈরি করতে পারে। এর ধাপ কয়টা? 5টা ধাপ, মানুষের ক্ষেত্রে 6টা ধাপ। ঠিক আছে, লাইসোজেনিকে কি হয়? প্রোফাজ তৈরি হয়। কি তৈরি হয়? প্রোফাজ তৈরি হয়, অর্থাৎ ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে মিলেমিশে ভাইরাসের ডিএনএ একটা জিনিস তৈরি করে, যার নাম প্রোফাজ। যার নাম কি? প্রোফাজ। এই প্রোফাজ লাইটিক চক্রে তৈরি হয় না। ঠিক আছে, লাইটিক চক্র উদাহরণ কি? ওই যে T2, এরা হচ্ছে লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। আর টেম্পারেট ফেজ, এরা হচ্ছে লাইসোজেনিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। এই জিনিসটা একটু পড়তে হবে। ওকে, তারপর একটা জিনিস পড়বা, ব্যাকটেরিয়াতে সবসময়
রঞ্জক পদার্থগুলো থাকে না, রঞ্জক পদার্থগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার একটা অস্থায়ী উপাদান, এটা পড়তে হবে। ওকে, নেক্সট চলে আসো, ব্যাকটেরিয়া দ্বারা উপকারিতা উপকারিতা ও অপকারিতা। এখন হচ্ছে ভাইয়া উপকারিতা অপকারিতা তো অনেক আছে, আমরা কোনগুলো মাথায় রাখবো? এগ্রিতে পরীক্ষা দিয়ে যাচ্ছ না, তো কৃষি ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মাথায় রাখতে হবে। চলে আসো উপকারিতায়, যেমন খেয়াল করো নাইট্রোজেন সংবন্ধনে কিছু ব্যাকটেরিয়া কাজ করে, যেমন RCAP, রাইজোবিয়াম, ক্লোস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, সিডোমোনাস, এরা নাইট্রোজেন সংবন্ধন করে। কি করে ভাইয়া? নাইট্রোজেন সংবন্ধন করে, অর্থাৎ ডিরেক্ট নাইট্রোজেনকে ক্যাপচার করে নাইট্রোজেন হিসেবে। এর মধ্যে রাইজোবিয়াম থাকে সিম জাতীয় উদ্ভিদের নোডিউলে সিমবায়োটিক বা মিথজীবী হিসেবে, আর ক্লোস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর এবং সিডোমোনাস এরা আলাদাভাবে মুক্তভাবে থাকতে পারে। ঠিক আছে, তারপর পড়বা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কারা আছে? নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, নাইট্রোকক্কাস। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া তারা কি করে? নাইট্রেট আয়ন রূপে এই নাইট্রোজেনকে উদ্ভিদের মধ্যে তারা গ্রহণ করে, এগুলো পড়তে হবে। পাটের আঁশ ছাড়াতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? সেটা হচ্ছে তোমার ক্লোস্ট্রিডিয়াম। তারপর পড়তে হবে যে চা, তামাক, কফিতে কোন ব্যাকটেরিয়া? ঠিক আছে, লোহার পাইপে কোন ব্যাকটেরিয়া ক্ষতি সাধন করে? ডিসালফোভিব্রিও। ঠিক আছে, তারপর বিমান দুর্ঘটনার জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? ক্লোস্ট্রিডিয়াম। ঠিক আছে, এগুলো ভালো করে পড়তে হবে। দুধে কোন ব্যাকটেরিয়া পাওয়া তুমি? ল্যাক্টোব্যাসিলাস। দই তৈরিতে বা দুগ্ধজাত পদার্থ তৈরিতে কোন ব্যাকটেরিয়া পাবো? সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। ভিনেগার তৈরিতে কোন ব্যাকটেরিয়া? অ্যাসিটোব্যাক্টার। ঠিক আছে, সাবটিলিন ওষুধ থেকে পাওয়া যায়? ব্যাসিলাস সাবটিলিস থেকে। ঠিক আছে, ডিপিটি, ডিপথেরিয়া, পারটুসিস এবং টিটানাস, এগুলোর ভ্যাকসিন থেকে পাওয়া যাবে? এই ব্যাকটেরিয়া থেকে পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। কলেরা কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? ভিব্রিও কলেরির কারণে হয়। তারপর আমাদের অন্ত্রে কোন ব্যাকটেরিয়া আছে? ইকোলাই। সেটা কি করে? ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন কে সেগুলা তৈরি করে, আমাদের শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড গুলাকে ফার্মেন্টেশন করে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে মনে হলো ভাইরাস আক্রান্ত রোগ কোনটা এবং ভাইরাস থেকে কোন কোন রোগের টিকা পাওয়া যায় এটা একটু পড়তে হবে। আর একটা ছড়া ছিল, জনে জনে বসে পোলিও টিকা খায়। তো বসন্ত, পোলিও, জলাতঙ্ক, জন্ডিস। ঠিক আছে, এইগুলার টিকা তুমি কোত্থেকে পাবা? ভাইরাস থেকে পাবা, সেগুলো তোমাকে পড়তে হবে। তারপর কি? খরগোশ নিধনে মিক্সো ভাইরাস ব্যবহার করতে হয়, ব্যবহার করা হয়েছে অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, টিউলিপ বিভিন্ন কালার যে হয়, রঙের ছোপ ছোপ হয়, সেটা কিসের কারণে হয়? সেটা ভাইরাসের কারণেই কিন্তু হয়। তো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ভাইরাসের কারণে উদ্ভিদে প্রায় 300 রকমের রোগ হয়। তো ভাইরাসের রোগ অর্থাৎ অপকারিতা এবং উপকারিতা, এই দুইটা জিনিস ভালো করে পড়তে হবে। আচ্ছা, চলে আসো। তারপর দুইটা ব্যাকটেরিয়া তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, একটা হচ্ছে ইকোলা, একটা কি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফিশিয়েন্স। এগুলো ভালো করে পড়তে হবে, এরা ভেক্টর হিসেবে বা বাহক হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়। সো দেখো এই যে উপকারিতা অপকারিতা, এর মধ্যে তারপর চলে আসো কিছু রোগ পাওয়া যায়, রোগের কথা বলা আছে, কলেরা অন্যতম। সো কলেরা কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? ভিব্রিও কলেরি। এটা কি ধরনের ব্যাকটেরিয়া? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটার কমা আছে, অর্থাৎ কি একটা মাত্র ফ্লাজেলা আছে। ঠিক আছে, এটা কি করে? উদরাময় করে, প্রবল উদরাময় করে। চাল ধোয়া পানির মতো চলে যায়, পানি চলে গেলে কি? পানি শূন্যতা দেখা যায়, সংবহনতন্ত্রের আয়তন কমে যায়, সংবহনতন্ত্রের আয়তন কমে গেলে রক্তনালীর আয়তন কমে যায়, আলটিমেটলি রক্ত প্রবাহ কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়। ঠিক আছে, সংবহনতন্ত্র ফেইল করে। পাশাপাশি কি হয়? যেহেতু অনেক চাল ধোয়া পানির সাথে ইলেকট্রোলাইট বা মিনারেলস বের হয়ে যাবে, তখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। সেক্ষেত্রে কি করতে হবে? আইদার তাকে মুখে ওআরএস দিতে হবে, অথবা আইভি বা ইন্ট্রাভেনাস স্যালাইন দিতে হবে। এটা হচ্ছে কলেরার ট্রিটমেন্ট। তারপর আরেকটা রোগ আছে, ধানের একটা রোগ আছে, কি দিয়ে হয়? জ্যান্থোমোনাস অরাইজি দিয়ে হয় ধানের রোগ, এটা পড়তে হবে। ঠিক আছে, এটা বহন করে কে? ধানের বীজ এটা বহন করে, এবং এটা তোমার শুষ্ক এবং আর্দ্র পরিবেশে বেশি হয়। গ্রীষ্মকালে এবং আর্দ্র পরিবেশে যেখানে পানির পরিমাণ বেশি থাকে, সেই জায়গায় ধানের এই রোগটা হয় ব্যাকটেরিয়া দ্বারা। ঠিক আছে, ওকে। রোগ থেকে কি পড়বা? যে দায়ী ব্যাকটেরিয়া কোনটা এবং প্রধান লক্ষণ, এই দুইটা জিনিস। ঠিক আছে, সো ব্যাকটেরিয়া থেকে মোটামুটি বলতে পারে এই জিনিসগুলো পড়লেই হয়ে যাবে। ওকে, এখন চলে আসো ম্যালেরিয়া। ম্যালেরিয়া থেকে আরো অল্প কয়েকটা টপিক পড়লেই হয়। ভাইরাস ব্যাকটেরিয়া থেকে কম প্রশ্ন আসে ম্যালেরিয়া থেকে, বা কম প্রশ্ন না, ঠিক কম টপিক থেকে প্রশ্ন আসে ম্যালেরিয়া থেকে। সো ম্যালেরিয়া থেকে কোন কয়েকটা টপিক তুমি ভালো করে পড়বা? প্রথম জিনিস, জীবনচক্র। জীবনচক্রের নাম, অর্থাৎ কয়টা ধাপ আছে জীবনচক্রের, কোনটা মানুষে হয়, ঠিক আছে, কোনটা মশকের মধ্যে হচ্ছে, কোন ধরনের মশকি, অ্যানোফিলিস মশকি, কেন অন্য মশকি না? কারণ অন্য মশকির পেটের মধ্যে একটা এনজাইম থাকে, যে এনজাইম গুলা গ্যামেটোসাইটকে ধ্বংস করে দেয়।
ঠিক আছে, এটার 4টা প্রজাতি আছে, 4টা প্রজাতি পাওয়া গেছে প্লাজমোডিয়ামের, মানুষের দেহে যেটা রোগ তৈরি করে সেগুলোর নাম পড়তে হয় ভাইবেক্স, ওভালি, ম্যালেরি, ফ্যালসিপারাম। এর মধ্যে ওভালি এটা বাংলাদেশে পাওয়া যায় না। তারপর যেটা পড়তে হবে, এদের সুপ্তাবস্থা পড়তে হবে, এদের সুপ্তাবস্থা পড়তে হবে। কোন জীবনচক্রে কোন ধাপটা কোথায় হয়, কোনটা যকৃতে হচ্ছে, কোনটা আরবিসিতে হচ্ছে, কোন ধাপে জ্বর তৈরি হয়, জ্বরের কারণ কি, বা অ্যানিমিয়া বা রক্তশূন্যতা কেন দেখা যায়, ঠিক আছে, পাইরোজেন কোথায় দেখা যায়, হিমোজয়েন কোথায় দেখা যায়, সিগনেট রিং কোথায় দেখা যায়, ট্রফোজয়েড কোন দশায় দেখা যায়, গ্যামেটোগ্নি কোথায় হয়, স্পোরোগ্নি কোথায় হয়, কোনটা প্রাইমারি পোষক, মানুষ নাকি মশকি, অবভিয়াসলি মশকি, কোনটা গৌণ বা সেকেন্ডারি পোষক, অবভিয়াসলি মানুষ। এই জিনিসগুলো প্রশ্নগুলো হয় তোমাদের এখানে, ঠিক আছে। ওকে, তারপর কোনটার নাম কি, কোনটাকে তোমার বিনাইন টার্সিয়েন্ট বলা হয়, কোনটাকে ম্যালিগন্যান্ট বলা হচ্ছে, কোনটাকে কোয়াটার্নারি বলা হচ্ছে, এই নামগুলো থেকে প্রশ্ন হয়। আর কিছু কি আছে? আহ হ্যাঁ, জ্বরের দশা আছে 3টা, ঠিক আছে, সুপ্তাবস্থা বললাম। ওকে, ডান, এগুলো থেকে প্রশ্ন হয়। তাহলে দেখো, যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো থেকে কি কি প্রশ্ন এসেছে প্রিভিয়াস এর, সেটা আমরা একটু দেখি। তো দেখো, কোনটি ভাইরাসের জীবের বৈশিষ্ট্য, আমরা বলেছি ভাইরাসের জীবের বৈশিষ্ট্য আছে এবং জড় বৈশিষ্ট্য আছে, সব আছে। তো তুমি প্রশ্নগুলা দেখলেই বুঝবা কোনটা জীবের বৈশিষ্ট্য। তার মধ্যে প্রাণের সঞ্চার থাকবে, তার মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকতে পারে, তাই না, বা প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম থাকতে পারে, সে কোনো একটা সংখ্যা বৃদ্ধি করতে পারে, এগুলো তো জীবের বৈশিষ্ট্য, তাই না। আর ভাইরাস তো কোনো অঙ্গ থাকবে না, অঙ্গাণু থাকবে না, কিছুই থাকবে না, খালি কি থাকতে পারে, নিউক্লিক অ্যাসিড থাকতে পারে। সো নিউক্লিক অ্যাসিড থাকাটা কি একটা জীবের বৈশিষ্ট্য। দেখো, সাইটোপ্লাজম নেই, এটা জীবের বৈশিষ্ট্য, এটা জড় বৈশিষ্ট্য। ভাইরাসকে ক্যালাসিত করা যায়, ক্যালাসিত করা যায়, এটাও জীবীয় বৈশিষ্ট্য নয়, বরঞ্চ জড় বৈশিষ্ট্য। ওকে, পোষক কোষের অভ্যন্তরে প্রজননে সক্ষম, জীবকোষের বাহিরে ভাইরাস রাসায়নিক পদার্থের মতো, জীবকোষের বাহিরে এটা অ্যাকচুয়ালি কিছুই না, নাথিং এলস, এটা একদম জড় পদার্থ। বাট যখন এটা পোষক পেয়ে যায়, হোস্ট পেয়ে যায়, আমরা জানি ভাইরাস হচ্ছে কি একদম নির্দিষ্ট বডিতে থাকে, নির্দিষ্ট বডিতে থাকে, আর পোষক ছাড়া বাঁচতে পারে না, পোষক দরকার। সো পোষক থাকলে কি এরা রোগ তৈরি করতে পারে, দ্যাটস ওয়ান কাইন্ড অফ কি লাইভলি ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। ওকে, এই জীব বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, ঠিক আছে। ওকে, ডান, নেক্সট প্রশ্নে চলে যাই। ভাইরাস ঘটিত রোগ নয় কোনটি, দেখো। তো কোনটি ভাইরাস ঘটিত রোগ, কোনটা রোগ নয়, কোনটা ব্যাকটেরিয়াজনিত রোগ, কোনটা ব্যাকটেরিয়াজনিত রোগ নয়, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। জলাতঙ্ক, এটা ভাইরাস জনিত রোগ, এটা র্যাবিস ভাইরাসের কারণে হয়। টাইফয়েড, এটা একটা সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু হচ্ছে টাইফয়েড রোগটা, সো এটা ভাইরাস আক্রান্ত রোগ নয়। এটা কি সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা সংগঠিত একটা রোগ। ডেঙ্গু, এটা ভাইরাস। পোলিও ভাইরাস, তাই না। ওকে, এই যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে সেম, এই চার্টটা পড়তে ভালো করে। সবচেয়ে ছোট ভাইরাস কোন রোগ তৈরি করে, সবচেয়ে বড় ভাইরাস কোনটা, সবচেয়ে ছোট ভাইরাস কোনটা, মাথায় রাখবা। সব থেকে ছোট ভাইরাস হচ্ছে তোমার ফুড অ্যান্ড মাউথ রোগের ভাইরাস, সব থেকে ছোট ভাইরাস, ঠিক আছে। ডেঙ্গু ভাইরাসের সেরোটাইপ নয় কোনটি, সেরোটাইপ 4টা সাবটাইপ আমরা বলেছি বা সেরোটাইপ বলেছি, এর মধ্যে 1 থেকে 4 এটা হচ্ছে ডেঙ্গু ভাইরাসের সেরোটাইপ, কিন্তু 0 বলতে কিছু নাই, ডেন 0 বলতে কিছুই নাই, এটা সাবটাইপ নয়। আচ্ছা, ব্যাকটেরিয়া ম্যালেরিয়া থেকে আর প্রশ্ন আসে কিছু, ওটা পড়ে নিবা তোমরা, ঠিক আছে। ব্যাকটেরিয়া ম্যালেরিয়া থেকে কিছু প্রশ্ন আসবে, সেটাও পড়ে নিতে হবে।
ওকে, নেক্সট চলে আসি নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। এখান থেকে ভাই কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেয়। এখান থেকে আরো শর্ট লিস্ট করা সম্ভব। তুমি এখান থেকে পোয়াসি ভার্সেস মালভেসি, কোনটায় কোন ধরনের ফল দেখা যায়, কোনটার কি বৈশিষ্ট্য, কোনটার পুষ্প সংকেত কি, ঠিক আছে, কোনটার প্লাসেন্টেশন কোনটা, কোনটার এস্টিভেশন কোনটা, এগুলা পড়লে মোটামুটি কমন। তো এখন দেখো আমি এর সাথে সাথে বলে ফেলেছি কি এদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে তোমার কিছু জিনিস জানতে হয়। তার মধ্যে একটা হচ্ছে প্লাসেন্টেশন। তো প্লাসেন্টেশনটা ভালো করে পড়বা। প্লাসেন্টেশনের এক্সাম্পল, কোথায় কোন ধরনের প্লাসেন্টেশন দেখা যায়। তারপর এস্টিভেশন, ঠিক আছে, কোথায় কোন ধরনের এস্টিভেশন দেখা যায়, জবা ফুলের বৃত্তিতে কোন ধরনের এস্টিভেশন, জবা ফুলের দলমণ্ডলে কোন ধরনের এস্টিভেশন, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। সো বই এখনই মার্ক করে রাখো, ভাইয়া বলছে প্লাসেন্টেশন এস্টিভেশন থেকে প্রশ্ন আসবে, এগুলো মার্ক করে রাখি। তারপর হচ্ছে ফলের প্রকারভেদ, পোয়াসিতে কোন ধরনের ফল, মালভেসিতে কোন ধরনের ফল, জবা ফুলের বৈজ্ঞানিক নাম কি, ধানের বৈজ্ঞানিক নাম কি, এগুলো পড়তে হয় ভালো করে, ঠিক আছে। তারপর চলো ফুলের যে বৈশিষ্ট্যগুলো আছে, ফুলের প্রধান অংশগুলো আছে সেগুলো বাচ্চা কাল থেকে পড়ে আসছো। সো পেটাল কি, সেপাল কি, টেপাল কি, এগুলো পড়তে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আহ একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের যে পার্থক্য সেটা ভালো করে পড়তে হবে এখান থেকে। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য, কোনটায় ট্রাইমেরাস থাকে, কোনটায় পেন্টামেরাস বা টেট্রামেরাস থাকে, এগুলো পড়তে হবে, ঠিক আছে। গর্ভকটি, গর্ভপাদ এবং তোমার গর্ভশীর্ষ, এই যে ফুলগুলো আছে সেগুলো এক্সাম্পল লাগবে, ঠিক আছে। আরো অনেক পার্থক্য আছে না, বাট এত পার্থক্য তো পড়া সম্ভব না। আমরা শুধু পড়বো যে বাল্ব কোথায় দেখা যায়, কোনগুলা বিরুৎ জাতীয় উদ্ভিদ, কোনগুলা গুল্ম জাতীয় উদ্ভিদ, কোনগুলা বৃক্ষ জাতীয় উদ্ভিদ, ঠিক আছে। তারপর হচ্ছে পাতার প্রধান উপাদান কোনটা, ল্যামিনা পত্রফলক পাতার প্রধান উপাদান, ঠিক আছে। তার আমরা সাইমোস রেসিমোস এই জিনিসগুলো পড়বো। ইনফ্লোরেসেন্স, কোনটা সাইমোস কোনটা রেসিমোস, জবাই কোনটা দেখা যায়, জবাই দেখা যায় সাইমোস, রাইট। রেসিমোস কোথায় দেখা যাচ্ছে, রেসিমোসের আরো টাইপ আছে, রেসিম এটসেট্রা। ওকে, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। ইনফ্লোরেসেন্স পুষ্পপত্র বিন্যাস ভালো করে তোমাকে পড়তে হবে। কোনটা সম্পূর্ণ ফুল, কোনটা অসম্পূর্ণ ফুল, কোনটা একলিঙ্গিক ফুল, কোনটা তোমার উভলিঙ্গিক ফুল, কোনটা তোমার প্রতিসম ফুল, কোনটা অপ্রতিসম ফুল, এই যে এক্সাম্পল গুলো আছে সেগুলো পড়তে হবে। এখন এই খাতার মধ্যে এই কথাগুলো মনের মধ্যে বাজিয়ে লিখে রাখো অথবা বইয়ে দাগায় রাখো। এই জিনিসগুলো পড়বে, ইনশাল্লাহ এগুলো থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, সো নগ্নবীজি থেকে কোনটা পড়ো ভাইয়া, নগ্নবীজির বৈশিষ্ট্য, যেমন ওদের ভেসেল থাকে না, শুধুমাত্র কি নিটাম বাদে, নিটামে ভেসেল থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ওদের ফ্লাজেলা আছে, আচ্ছা। সাইকাস সব থেকে বেশি, সব থেকে সর্ববৃহৎ ফ্লাজেলার অধিকারী বা সর্ববৃহৎ শুক্রাণু অধিকারী, ঠিক আছে। সাইকাসের বৈশিষ্ট্য ভালো করে পড়লা। এফেড্রা, এফেড্রাতে কি হয়, দিনিশেক হয়, যেটা নগ্নবীজিতে হওয়ার কথা না। এফেড্রা থেকে একটা ওষুধ পাওয়া যায় এফেড্রিন, যেটা হাঁপানি বা অ্যাজমাতে হেল্প করে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। নগ্নবীজিতে গর্ভাশয় আছে নাই, গর্ভাশয় নাই দেখে ফল হয় না, ফল হয় না দেখে কি বীজটা কি ব্যক্ত থাকে, তাই নগ্নবীজির অপর নাম ব্যক্তজীবী। আর আবৃতবীজের অপর নাম গুপ্তবীজী, কারণ গর্ভাশয় আছে, গর্ভাশয় আছে বিধায় ফল তৈরি হয়, ফলটা বীজটাকে আবৃত করে রাখে, দ্যাট ইজ গুপ্তবীজী, ঠিক আছে। সো নগ্নবীজী ও আবৃতবীজী এর পার্থক্য পড়বা, ঠিক আছে। ওকে, চলো আমরা দেখি। এখানে একটা চার্ট আমি দিয়ে দিয়েছি, চার্টটা মোটামুটি খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো এই ব্রায়োফাইটাতে অ্যানথ্রেডিয়াম আর কিগোনিয়াম, টেরিডোফাইটা ফার্ন, অ্যানথ্রেডিয়াম আর কিগোনিয়াম, এবং ভাস্কুলার শুরু হয়, ভাস্কুলার টিস্যু ভাস্কুলার বান্ডেল এই টেরিডোফাইটা থেকে। নগ্নবীজি দেখো মাইক্রোস্পোরোফিল, মাইক্রোস্পোরোফিল, আর স্ত্রী জননাঙ্গ হচ্ছে মেগাস্পোরোফিল, এটা খুব ইম্পর্টেন্ট। পুংস্ট্রোবিলাস মাইক্রোস্পোরোফিল মাথায় রাখতে হবে, ঠিক আছে। আবৃতবীজী উদ্ভিদ, এদের মধ্যে আবার এই অ্যানথ্রেডিয়াম আর কিগোনিয়াম এগুলো কিছু লাগে না। ওদের পুংকেশরের পরাগধানী আছে, যেখানে পরাগরেণু উৎপন্ন হয়, আর স্ত্রী কেশরের গর্ভাশয় আছে, যার ভেতরে কি থাকে, ডিম্বাণু থাকে, যার মধ্যে আলটিমেটলি কি হচ্ছে, নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। দ্বিনিষেক প্রক্রিয়া, তোমরা দ্বিনিষেক পড়েছো, ঠিক আছে। জেনারেটিভ নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস আসে, একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়, একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড শস্য তৈরি করে। আর নগ্নবীজিতে শস্যটা হয় হ্যাপ্লয়েড, কারণ দ্বিনিষেক ওইখানে হয় না। দেখো কোষীয় অঙ্গ সংস্থান, শৈবাল ছত্রাক এক কোষী অথবা বহুকোষী হতে পারে। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, নগ্নবীজি আবৃতবীজ সব কি বহুকোষী। সো এই লাইনটা ভালো করে পড়বা। ভাইরাস তো অকোষীয়, আর ব্যাকটেরিয়া আদি কোষী এবং এককোষীয়।
দেখো কোন ধরনের উদ্ভিদে কোনটা আছে, এটা এগ্রিতে প্রশ্ন করে এখান থেকে। ছত্রাকে কি পাবা তুমি? ছত্রাক থ্যালয়েড, এটাও কি থ্যালয়েড। ব্রায়োফাইটা ক্রিপ্টোগ্যামি অর্থাৎ অপুষ্পক। টেরিডোফাইটা এটাও ক্রিপ্টোগ্যামি অপুষ্পক। জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম ওরা হচ্ছে তোমার ফেনোরোগ্যামস বা সপুষ্পক উদ্ভিদ। দেখো স্পোর কোনটা তৈরি করে, কোনটা বীজের মাধ্যমে। নগ্ন বীজে, আবৃত বীজে একদম উন্নত, এরা বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করবে। পৃথকযোগ্য গ্যামেটগুলা অবশ্যই পৃথকযোগ্য, মূল, কাণ্ড, পাতা এগুলোও পৃথকযোগ্য, কিন্তু শৈবাল ছত্রাক এরা পৃথকযোগ্য নয়। ওরা হচ্ছে আলটিমেটলি কি একদম সেম, এরা হচ্ছে থ্যালয়েড, এরা হচ্ছে থ্যালয়েড। এই জিনিসগুলো পড়বা, কোনটায় ক্লোরোফিল আছে কোনটায় নাই, কোনটায় ভাস্কুলার বান্ডল আছে, এটা ভালো করে পড়বা। টেরিডোফাইটা থেকে ভাস্কুলার বান্ডল শুরু হয়। তো টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম সবগুলোতে কি তুমি ভাস্কুলার বান্ডেল পাবা। নগ্নবীজি থেকে আরো পড়তে হবে। নগ্নবীজি 5টা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। 5টা প্রজাতি, কয়টা? 5টা। এর মধ্যে দুইটা আছে তোমার জীবন্ত ফসিল, সাইকাডেলস বর্গের সাইকাস জীবন্ত ফসিল, আর গিঙ্কো বিলোবা সেটাও কি জীবন্ত ফসিল। সাইকাসটা হচ্ছে অশাখ, শাখা না, এটা পড়তে হবে। এবং কাণ্ডটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল বা বেলন আকৃতির। সাইকাসে ট্রান্সফিউশন টিস্যু পাওয়া যায়। ট্রান্সফিউশন টিস্যু, এই কথাটা ভালো করে খেয়াল করো, ট্রান্সফিউশন টিস্যু পাওয়া যায়। সো এটা আসে ট্রান্সফিউশন টিস্যু কোথায় পাওয়া যায়? নগ্নবীজিতে। মাই স্টুডেন্টস, আমি তো একটু ফাস্ট যাচ্ছি, বাট কেন যাচ্ছি? কারণ অল্প সময় বেশি পড়ানোর জন্য, এবং আমি যে কথাগুলো বলবো মাথায় রাখবো সবগুলা কথায় একটা এমসিকিউ, সেগুলো শোনার চেষ্টা করো। ওকে, এটা দরকার নাই। লিভারওট তোমার রিক্সিয়াকে বলা হয়, এটা ব্রায়োফাইটা, বাট এটা তোমাদের সিলেবাসে নেই, বাট যদি চলে আসে আর কি জন্য দিলাম। সাইকাসকে বলা হয় পাম ফার্ন, আর এর সাথে মিলে যায় একটা হচ্ছে সান ফার্ন, সেটা কি টেরিডোফাইটা, টেরিসকে বলা হয় সান ফার্ন। আচ্ছা, এখানে দেখো দু একটা জিনিস বলে দিচ্ছি, যেদের যুগ কোনটা এগুলোতে আছে, এটা একটু ভালো করে পড়বার। ডান। নগ্নবীজের যুগ হচ্ছে ট্রায়াসিক যুগ। কোন যুগ ভাইয়া? ট্রায়াসিক যুগ। সর্ববৃহৎ শুক্রাণু উদ্ভিদ কোলে, সাইকাসের শুক্রাণু। বিশ্বের সব থেকে প্রাচীন বৃক্ষ ব্রিসলকোন পাইন। বিশ্বের সব থেকে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ ওলফিয়া। ঠিক আছে, সব থেকে লম্বা প্রবাবলি ইউক্যালিপটাস। না, সবচেয়ে বৃহৎ কোনটা? সেমি পারভেন্স সিকোয়েন্সিয়া হতে পারে। এই যে দেখো আছে ক্ষুদ্রতম আবৃতবীজী, ওকে ডান। সব থেকে উঁচু আবৃতবীজী ইউক্যালিপটাস, কোনটা ভাই? ইউক্যালিপটাস। সবচেয়ে উঁচু বৃক্ষ, আবৃতবীজী না, সকল বৃক্ষের মধ্যে সব থেকে উঁচু বৃক্ষ কোনটা? সিকিউয়া সেমি পারফিয়েন্স বা রেড উড বৃক্ষ। এগুলো মাথায় রাখবে, এটা কিন্তু এবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। সব থেকে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটা? সো নগ্নবীজী, আবৃতবীজী থেকে তুমি জাস্ট এই জিনিসগুলো পড়বা। ঠিক আছে, বই দাগানো শেষ। বই দাগানো শেষ হলে এখন আমি যখন ক্লাসটা শেষ করবো, ক্লাসে শেষ করার পর এই জিনিসগুলো একটু চোখ বোলাবা, তারপর তুমি এগ্রির কোশ্চেন ব্যাংকে চলে যাবা। প্রশ্ন হবে, তুমি পারবা ইনশাল্লাহ, কিন্তু পড়াশোনাটা হইতে হবে কি কোশ্চেন স্পেসিফিক, টেকনিক্যাল। ওকে, কোন উদ্ভিদকে পাম ফার্ন বলা হয়? কোনটাকে বলা হয়? সাইকাসকে বলা হয় পাম ফার্ন। আর নিটাম কি? নিটাম হচ্ছে একটা নগ্নবীজী উদ্ভিদ, বাট যেটাতে ভ্যাসেল কোষ আছে। ওকে, দেখো এই যে পাম ফার্ন, ডান। দিনিশেক ঘটে না কোনটিতে? দিনিশেক কোথায় ঘটবে না? নগ্নবীজিতে ঘটবে না, শুধু একটা নগ্নবীজিতে দিনিশেক ঘটে, সেটা হচ্ছে এফেড্রা। তাহলে এই উদ্ভিদগুলোর মধ্যে যেগুলো নগ্নবীজি এবং এফেড্রা না, সেখানে দিনিশেক ঘটবে না। সো এফেড্রা দিনিশেক ঘটে। সাইকাস, এটাতে দিনিশেক ঘটে না, কারণ এটা নগ্নবীজি উদ্ভিদ। ধান, বাদাম এরা আবৃতবীজি উদ্ভিদ, এদের মধ্যে দিনিশেক ঘটবে। আচ্ছা, সাইকাসের শুকনো লাটিমের মতো বহু ফ্লাজেল উদ্ভিদকে সর্ববৃহৎ আমরা পড়েছি, রাইট? পোয়াসি গোত্রের ফল, পোয়াসি আবৃতবীজের একটা পোয়াসি, বেসিক্যালি তোমার একবীজপত্র। এটা কোন ধরনের ফল দেখা যায়? ওটা তুমি দেখবা ক্যারিওপসিস। কোন ধরনের ফল? ক্যারিওপসিস ফল। কোন ধরনের ফল ভাইয়া? ক্যারিওপসিস ফল। এটা খুব ইম্পর্টেন্ট। এই দেখো পোয়াসির শনাক্তকারী বৈশিষ্ট্য, স্টার মার্ক দিয়ে রাখো। সাধারণত নলাকার, কান মধ্যপূর্ব ফাঁপা থাকে। ঠিক আছে, পুষ্পবিন্যাস মঞ্জুরি স্পাইকলেট ধরনের হয়। কোন ধরনের? স্পাইকলেট। পরাগধানী, সরি, সর্বমুখ বা ভার্সেটাইল। গর্ভমণ্ডপ আলোকের ন্যায়, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। অবরা বিন্যাস বা প্লাসেন্টেশন হয় মূলীয়, আর ফল হয় ক্যারিওপসিস। কোন উদ্ভিদের ফুল ট্রাইমেরাস প্রকৃতির? ট্রাইমেরাস প্রকৃতির পুষ্প হয় তোমার একবীজপত্রী, যেগুলো জবা দ্বিবীজপত্রী, টমেটো, টিউলিপ এরা দ্বিবীজপত্রী। ধান হচ্ছে একবীজপত্রী, তাই এটা হবে ট্রাইমেরাস। জবার বৈজ্ঞানিক নাম পড়তে হবে, জবার ব্যবহার পড়তে হবে। জবা তোমার কোথায় ব্যবহার করা হয়? রক্ত আমাশয়ে জবা ব্যবহার করা হয় ঔষধি গুণার্থে।
পূজার ক্ষেত্রে রক্ত ব্যবহার করা হয়, সরি জবা ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ঢেঁড়স, এটা বহুমূত্র বা ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর একবীজপত্রীর মধ্যে ঘাস, সেটা কি সাইনোরন ড্যাকটাইলন, রক্তপাত বন্ধে ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর গম, ভুট্টা এগুলো কোথায় ব্যবহার করা হয়, কোনটা, কর্নফ্লেক্স, কমপ্লেন, হরলিক্স তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো ভালো করে পড়তে হবে। বাঁশের কয়টা প্রজাতি আছে, 28 না 29 তোমার বই লেখা আছে, এটা ভালো করে পড়বা। আচ্ছা, শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা পড়েছি, ডান। ডাল জাতীয় ফসলের উদ্ভিদতাত্ত্বিক পরিবারের নাম কি? ডাল জাতীয়, ডাল জাতীয় তোমার লিগুমিনাসি, লিগিউম ডাল জাতীয়, হ্যাঁ। আর এই যে গ্রামিনী, এটা কি ঘাস জাতীয়, গ্রামিনী হচ্ছে ঘাস জাতীয়। সাইমোস পুষ্পমঞ্জুর উদাহরণ, সাইমোস রেসিমোস দুই ধরনের ছিল, তাই না? সাইমোস ছিল নিয়ত আকৃতি, দেখছো আমি কিন্তু বলে দিয়েছিলাম, এটাই আসছে দেখো। সাইমোসের জবা বা নিয়ত প্রকৃতির পুষ্পমঞ্জুরি, এই সাইমোস জবা, ঠিক আছে, নিয়ত বর্ধনশীল। গর্ভপাদ পুষ্প নয় কোনটি? গর্ভপাদ মানে কি? আমরা পড়েছি গর্ভকোটি, গর্ভশীর্ষ এবং গর্ভপাদ। সো গর্ভপাদ পুষ্প নয় কোনটি ভাইয়া? কুমড়া, এটা হচ্ছে গর্ভপাদ পুষ্প নয়, এটা হচ্ছে গর্ভশীর্ষ, গর্ভশীর্ষ বা এপিগাইনাস। না, গর্ভশীর্ষ কি এপিগাইনাস না হাইপোগাইনাস? ওকে, এখন চলে আসো, গর্ভপাদ পুষ্প নয় কোনটি, তার মানে গর্ভশীর্ষ পুষ্প কোনটি? কুমড়া, লাউ এগুলো হচ্ছে গর্ভশীর্ষ পুষ্প, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো কুমড়া হচ্ছে গর্ভপাদ পুষ্প নয়, বরঞ্চ গর্ভশীর্ষ। এই পরীক্ষার মধ্যে নয় কথাটা ভালো করে দেখতে হবে, ভালো করে অপশনগুলো পড়তে হবে, তারপর দাগাইতে হবে। আদারওয়াইজ তুমি যদি তাড়াহুড়া করো, অপশনগুলো না পড়ো, এবং এই যে প্রশ্নে কি বলা আছে সেটা কেয়ারফুলি না দেখো, তখন কিন্তু পারা জিনিসে নাম্বার মিস আউট হয়ে যাবে। ওকে, দেখো, গর্ভপাদ পুষ্পাক্ষ হয় উত্তল, গর্ভাশয়ের কেন্দ্রে সর্বোচ্চ স্থানে অবস্থান করে, পুষ্পের অবশিষ্ট তিনটি স্তবক ক্রমান্বয়ে গর্ভাশয়ের নিচে সজ্জিত থাকে, মানে গর্ভাশয় সবার উপরে, তারপর হচ্ছে কি অন্যান্য পুষ্পস্তবক গুলা থাকে। এগুলো হচ্ছে গর্ভপাদ, হাইপোগাইনাস, সরিষা, জবা, ধান। আর গর্ভ শীর্ষ কোনটা তাহলে? গর্ভাশয়ের শীর্ষে বাকি তিনটা পুংস্তবক, পুষ্পস্তবক থাকবে, সেটা হচ্ছে কি গর্ভ শীর্ষ। ধানের পুষ্পমঞ্জুরি সেটা কোন ধরনের? রেসিম, স্পাইকলেট, স্প্যাডিক্স, অ্যাম্বেল। মাথায় রাখতে হবে স্পাইকলেট, সেটা হচ্ছে ধানের পুষ্প মঞ্জুরি। এই স্পাইকলেট ধান, গম এবং যে কোনো ঘাস জাতীয় উদ্ভিদ। ওকে, সয়াবিন তৈলের উৎস কোনটা? এটা একটু টাফ কোয়েশ্চেন। সয়াবিন তৈলের উৎস কিছু সাইন্টিফিক নাম আসে এখান থেকে, দেখতে পারো। সেটা হচ্ছে দেখো, গ্লাইসিন ম্যাক্স, এটা হচ্ছে সয়াবিন তৈলের উৎস। এটা কোথা থেকে দিছে আমি জানি না, বাট যেহেতু দিছে আমি এখানে দিলাম, যদি কোয়েশ্চেন রিপিট হয় তোমরা পারতে পারো। দেশি পাট এর বৈজ্ঞানিক নাম কি? হিবিস্কাস নো, কর্করাস ক্যাপসুলিস, কর্করাস অলিটোরিয়াস, হিবিস্কাস ক্যানাবিনাস। উত্তর হচ্ছে কর্করাস ক্যাপসুলারিস, এটা হচ্ছে তোমার দেশি পাট, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে তোষা পাট, তোষা পাট মনে হয় কর্করাস অলিটোরিয়াস। ওকে, এখন হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র নিয়ে আমরা কথা বলবো। সো এই টপিক থেকে বা এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে অনেক অনেক প্রশ্ন হয় সেগুলো বলে দিচ্ছি, দেখো। সো প্রথমে তুমি যদি টিস্যু ও টিস্যুতন্ত্রে দেখো, টিস্যু দুই ধরনের টিস্যু আছে, স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু। তোমাকে প্রথমে যেটা পড়তে হবে, ভাজক টিস্যু এই যে প্রকারভেদ আছে, ঠিক আছে, তুমি যেইভাবে ভাগ করো না কেন, তিন ভাগে ভাগ করা যায় ভাজক টিস্যুকে, ঠিক আছে। তার অবস্থান, তার কাজ, তার কোষ বিভাজন, ঠিক আছে, এগুলোর ভিত্তি করে ভাজক টিস্যুর টাইপ গুলো আছে, এই টাইপ গুলো একটু মুখস্থ করতে হবে, এবং কোনটা কোন ধরনের ভাজক টিস্যু, কোনটা কোথায় থাকে, এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু
স্থায়ী টিস্যুর নাম পড়লেই হবে, এটা সিলেবাস বহির্ভূত একটা টপিক, এবং বৈশিষ্ট্যগুলো পড়লেই হবে। কি কি আছে দেখো, সরল আছে, জটিল আছে, তারপর হচ্ছে তরুক্ষীর আছে, রাইট? তারপর হচ্ছে সরলের মধ্যে কি আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিলের মধ্যে কি আছে, জাইলেম, ফ্লোয়েম। ঠিক আছে, এই জিনিসগুলো নাম পড়লে হবে। জাইলেমের কি কি উপাদান আছে, ফ্লোয়েমের কি কি উপাদান আছে, সেগুলো তোমাকে পড়তে হবে। ঠিক আছে, প্রোটোজাইলেম কি, মেটাজাইলেম কি, মূলের ক্ষেত্রে কি দেখা যায়, ম ম ম, এটা মাথায় রাখতে হবে। মূলে মেটাজাইলেম মধ্যভাগে থাকে, অর্থাৎ এটা হয় এক্সার্ট। কাণ্ডে প্রোটোজাইলেম মধ্যভাগে থাকে, অর্থাৎ এটা হয় এন্ডার্ট। এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ফ্লোয়েমের সঙ্গী কোষ আছে। ঠিক আছে, কোনটা বাস্ট ফাইবার, কোনটা তোমার জাইলেম ফাইবারকে বলা হয় উড ফাইবার, ফ্লোয়েম ফাইবারকে বলা হচ্ছে বাস্ট ফাইবার, পাটেরাস কোনটা, ফ্লোয়েম। ঠিক আছে, এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তারপর যদি চলে আসো, তুমি দেখবা ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল অর্থাৎ কোন ধরনের টিস্যুতে কোন কোন ভাস্কুলার বান্ডেল দেখা যায়, কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়, একবীজপত্রী মূলে কোনটা দেখা যায়, কাণ্ডে কোনটা দেখা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কোসেন্ট্রিক বান্ডেল কোথায় দেখা যায়, হেড্রোসেন্ট্রিক, তারপর হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক কোথায় দেখা যাচ্ছে, কোথায় সংযুক্ত, কোনটায় বদ্ধ, কোনটা সমপার্শ্বীয়, কোনটা সমদ্বিপার্শ্ব। এই ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ওকে। তারপর তোমাকে দুটো শব্দ পড়তে হবে, একটা হচ্ছে স্টিলি। স্টিলি কি, অন্ততকের নিচ থেকে পেরিসাইকেল থেকে কেন্দ্র পর্যন্ত ভাস্কুলার বান্ডেল সহ, এটা হচ্ছে স্টিলি। এবং পড়তে হবে বহিঃস্থলীয় উপাদান কোনটা, অন্তঃস্থলীয় উপাদান কোনটা। তোমাকে পড়তে হবে টিস্যুতন্ত্র কয় প্রকার আছে, 3 প্রকার টিস্যুতন্ত্র আছে, 3 প্রকার নাম পড়তে হবে। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ভিত্তি টিস্যুতন্ত্র। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, ভিত্তি টিস্যুতন্ত্র। তুমি প্রথমে পড়বে এপিডার্মাল টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে দেখবা এপিব্লেমা, এপিডার্মিস, অর্থাৎ মূলের আবরণ, কাণ্ডের আবরণ, এর মধ্যে কিছুটা পার্থক্য আছে, পার্থক্যটা পড়তে হবে। ঠিক আছে, কোনটায় মূল রোম এককোষী হয়, কাণ্ডরোম বহুকোষী হতে পারে, এককোষী হতে পারে। মূলের ক্ষেত্রে কিউটিকল থাকে না, এরকম কিউটিনের আবরণ থাকে না, কাণ্ডের ক্ষেত্রে এরকম আবরণটা আছে। এই পার্থক্যগুলো তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এপিডার্মাল কিছু উপবৃদ্ধি তুমি দেখবা, বিভিন্ন রন্ধ্র আছে, পানিরন্ধ্র, পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের সাবসিডিয়ারি কোষের উপর ভিত্তি করে অনেকগুলো টাইপ আছে, কোনটা ডায়াসাইটিক, কোনটা প্যারাসাইটিক, কোনটা অ্যাক্টিনোসাইটিক, কোনটা অ্যানোমোসাইটিক। ঠিক আছে, কোনটা অ্যানাইসোসাইটিক, এগুলো তোমাকে পড়তে হবে। এক্সাম্পল গুলো না পড়লেও হয়, কারণ এক্সাম্পল আবুল হাসান আলিম স্যারের বই আছে, সো এখান থেকে পড়তে পারো। ঠিক আছে, তারপরে পানি যে বের হয় এটা কি বলা হয়, গাটেশন বলা হয়। পানি রন্ধ্র যেটা আছে, ঠিক আছে, এটা যে কোষগুলো সেগুলোকে বলা হয় এপিথেম বলা হয়। আর পানি রন্ধ্র বা হাইডাথোড। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। ওকে, রক্ষী কোষ তো আগেই পড়েছো। উদ্ভিদ সাইড তত্ত্ব সেখানে ভালো করে পড়বে তুমি। আচ্ছা, এপিডার্মাল উপবৃদ্ধি সময় পড়তে হবে। বুলিফর্ম কি, ঠিক আছে, বরফ উদ্ভিদের নামটা পড়তে হবে। তারপর চলে আসে কোনটা তোমার কোলেটার্স। ঠিক আছে, তারপর হচ্ছে কোনটা শল্ক, এগুলো তোমাকে ভালো করে জানতে হবে। তারপর হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। ভিত্তি টিস্যুতন্ত্রের মধ্যে কি পড়তে হবে তোমাকে, অবশ্যই কোনটা বহিঃস্থলীয়, কোনটা অন্তঃস্থলীয়। পেরিসাইকেলের কাজ কি, মূলে হাইপোডার্মিস নাই, এটা তোমাকে জানতে হবে, কাণ্ডে হাইপোডার্মিস আছে। ঠিক আছে, কর্টেক্স কোন ধরনের কোষ দিয়ে তৈরি, প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, পেরিসাইকেল নাইট্রোজেন গঠিত খাদ্য ছাড়া সকল ধরনের খাদ্য শোষিত হয়, সঞ্চিত হয়, এটা তুমি জানতে হবে তোমাকে। মজ্জা, মজ্জারসি কোথায় থাকে, কোথায় থাকে না, এটা তোমাকে পড়তে হবে। একবীজপত্রী মূলের কি ধরনের এইরকম ভিত্তি টিস্যুতন্ত্র আছে, কাণ্ডের কি ধরনের ভিত্তি টিস্যুতন্ত্র আছে, এটা তোমাকে পড়তে হবে। একটা চার্টে আমি দেখাই দিচ্ছি কোনটায় কোনটা আছে, কোনটায় নাই। অর্থাৎ ভিত্তি টিস্যুতন্ত্র খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্রে ভাস্কুলার বান্ডেলটা পড়তে হবে। ঠিক আছে, হাইড্রোসেন্ট্রিক কোথায়, ল্যাপ্টোসেন্ট্রিক কোথায়, কোথায় সংযুক্ত কোনটায়, ওরিও। ঠিক আছে, কোনটায় বদ্ধ কোনটায় মুক্ত, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, আর সবশেষে দেখবা একবীজপত্রী মূল এবং কাণ্ডের অন্তর্গঠনের মধ্যে পার্থক্য আছে। তো একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। সিলেবাসে নাই, বাট মাঝে মাঝে দ্বিবীজপত্রী উদ্ভিদের সাথে একবীজপত্রী উদ্ভিদের এই মূলের বা কাণ্ডের অন্তর্গঠন পরীক্ষা আসতে পারে, বাট খুবই রেয়ার। বাট আমরা যেটা সিলেবাস আছে সেটাই ভালো করে পড়ার চেষ্টা করবো, কারণ এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে। ওকে, এখন আমি একটা চার্ট দেখাই দিচ্ছি। ওই চার্টটা পড়লেই তোমার মোটামুটি কি হবে, এই একবীজপত্রী উদ্ভিদের মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, কাণ্ড, এর মধ্যে কোন কোন স্টিলীয় বা বহিঃস্থলীয় উপাদান আছে নাই, এটা তুমি পারবে ইনশাল্লাহ। দেখো, প্রথমে দেখো একবীজপত্রী মূল, অধতক, হাইপোডার্মিস, এটা একবীজপত্রী উদ্ভিদের মূলে থাকে না, অর্থাৎ মূলেই থাকবে না। মূলে হাইপোডার্মিস থাকবে না, কাণ্ডে হাইপোডার্মিস থাকে। তাহলে একবীজপত্রী, দ্বিবীজপত্রী কোনো মূলেই হাইপোডার্মিস নাই, কিন্তু সব কাণ্ডেই হাইপোডার্মিস আছে। কর্টেক্স, দেখো একবীজপত্রীর মূলে আছে, দ্বিবীজপত্রীর মূলে আছে, একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড, মানে কর্টেক্স বলতে পারো একটা কমন, এটা সব ধরনের মূল, কাণ্ড, একবীজপত্রী, দ্বিবীজপত্রী সব জায়গায় থাকবে। তারপরে চলে আসো অন্ততক বা এন্ডোডার্মিস বলে, এখানে কি থাকে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে, হার্ড বাস বা গুচ্ছ টুপি থাকতে পারে। ঠিক আছে, তারপর এখানে কি থাকে বলতো, ড্যাম থাকে বা স্টার শীট থাকে, এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে।
আচ্ছা দেখো, অন্ততক কি ভাই, অন্ততক কোথায় আছে? মূলে আছে, দ্বিবীজপত্রী মূলে আছে। একবীজপত্রী কাণ্ড মাথায় রাখবে, একবীজপত্রী কাণ্ড হচ্ছে একা, একবীজপত্রী কাণ্ড হচ্ছে একা, এর কাণ্ডরোম নাই, এর অন্ততক নাই, এর পেরিসাইকেল বা পরিচক্র ইত্যাদিও নাই। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। সবাই আমার সাথে সাথে বলো, একবীজপত্রী কাণ্ড হচ্ছে একা, ওর কিচ্ছু নাই, ওর অ্যাকচুয়ালি কিছুই থাকবে না। ঠিক আছে, ওকে। তারপর চলো আসো মজ্জা। মজ্জা কোথায় থাকবে? মজ্জা শুধুমাত্র একবীজপত্রীর মূলে থাকবে আর দ্বিবীজপত্রীর কাণ্ডে থাকবে। আর এই যে একবীজপত্রী কাণ্ড এবং দ্বিবীজপত্রী মূল, এগুলোতে মজ্জা থাকবে না। আমরা বলেছি একবীজপত্রী কাণ্ড হচ্ছে একা, তার মজ্জা থাকবে না, তার অন্ততক থাকবে না, ঠিক আছে, তার কাণ্ডরোম ইত্যাদি থাকবে না, ইনফ্যাক্ট তার পেরিসাইকেল বা পরিচক্র থাকে না। মজ্জারশ্মি, মজ্জারশ্মি দেখো, শুধুমাত্র মজ্জারশ্মি কার আছে? দ্বিবীজপত্রী কাণ্ডে আছে। মজ্জারশ্মি আছে শুধুমাত্র দ্বিবীজপত্রী কাণ্ডে, আর কারোরই মজ্জারশ্মি নেই নেই নেই। এটা ভালো করে মাথায় রাখতে হবে, আর কারোরই মজ্জারশ্মি নেই। সো এই চারটা মোটামুটি মাথায় রাখলে তোমার এমসিকিউ একটা কমন পড়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর কি ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ পড়তে হবে, কোনটা হাইড্রোসেন্ট্রিক কোনটা ল্যাপ্টোসেন্ট্রিক থাকে। ঠিক আছে, ওকে। বর্ষ বলয় উৎপন্ন হয় কোনগুলা? বর্ষ বলয় যে কাঠের মধ্যে দেখা যায়, বুঝছো, বর্ষ বলয় এগুলা বেসিক্যালি দেখা যায় আলটিমেটলি উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য। গৌণ বৃদ্ধি কিসের কারণে হয়? ক্যাম্বিয়ামের কারণে হয়। যদি জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে আমরা বলি মুক্ত, আর যদি ক্যাম্বিয়াম না থাকে তখন আমরা বলি সংযুক্ত। ক্যাম্বিয়াম কাদের থেকে? বেসিকলি দ্বিবীজপত্রীর কাণ্ডে এই ক্যাম্বিয়ামটা পাওয়া যায়। ভাজক কলা সব থেকে বাইরের স্তরকে কি বলা হয়? সব থেকে বাইরের স্তর, সব থেকে বাইরের স্তরকে বলা হচ্ছে প্রোটোডার্ম। ডার্ম মানে ত্বক, মনে রাখবো, এখান থেকে এপিডার্মিস তৈরি হয়। ঠিক আছে, প্রোটোডার্ম হচ্ছে সব থেকে বাইরের স্তর। ওকে, এই দেখো কাজ অনুসারে প্রোটোডার্ম আছে, প্রোক্যাম্বিয়াম আছে। হ্যাঁ, তো তিন ধরনের আছে, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম। প্রোটোডার্ম হচ্ছে তোমার এপিডার্মিস তৈরি করে, প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু তৈরি করে, আছে তোমার প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর প্রোমেরিস্টেম। ওকে, খাদ্য জমা করে রাখা কোন টিস্যুর কাজ? জমা করে রাখছে স্ক্লেরাইড, জাইলেম, ফাইবার, প্যারেনকাইমা। খাদ্য জমা করে রাখে প্যারেনকাইমা। ঠিক আছে, মাথায় রাখবো প্যারেনকাইমা একটা অলরাউন্ডার কোষ, এটা খাদ্য জমা করে, খাদ্য তৈরি করে, ঠিক আছে, এবং কিছুটা দৃঢ়তা প্রদানেও হেল্প করে। পাতায় ও পানি ও পত্ররন্ধ্রের, রন্ধ্রের হবে অবস্থান ঊর্ধ্বতক নিম্নতক। পানি পত্ররন্ধ্রের অবস্থান কই থাকে? পানি পত্ররন্ধ্র বা হাইডাথোর যেটা, সেটা থাকে তোমার পাতায় কিনারার দিকে, পাতার কিনারার দিকে, ঘাস, কচু, টমেটো ইত্যাদি উদ্ভিদে। এখানে আছে। ঠিক আছে, ওকে। মূলের বহিরাবরণ, আমরা বলেছি মূলের বহিরাবরণ হচ্ছে এপিব্লেমা, আর কাণ্ডের বহিরাবরণ কোনটা? এপিডার্মিস। মূলেরটা কোনটা ভাইয়া? মূলেরটা হচ্ছে এপিব্লেমা, মূলের বহিরাবরণ হচ্ছে এপিব্লেমা। এই যে বুলি ফর্ম, এখানে পানি জমা থাকে, একটু পড়তে হবে। বৃহদাকৃতির কিছু ত্বকীয় কোষ, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি, রাইট? ওকে। পাতার গ্রাউন্ড টিস্যু কি বলা হয়? এটা খুব ইম্পর্টেন্ট। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। কি ভাইয়া? মেসোফিল। মেসোফিল আবার দুই ধরনের টিস্যু আছে, প্যালিসেড প্যারেনকাইমা শালক সংশ্লেষণে হেল্প করে, স্পঞ্জি প্যারেনকাইমা সেটা হচ্ছে কোথায় হেল্প করে? সেটা এই যে প্রস্বেদন, সেখানে হেল্প করে, অর্থাৎ পত্ররন্ধ্র ওইখানে স্পঞ্জি প্যারেনকাইমাতেই থাকে। ওকে, কোনটির ভাস্কুলার টিস্যু গঠনগত দিক থেকে দুর্বল? কোনটির ভাস্কুলার টিস্যু গঠনগত দিক থেকে দুর্বল? শাপলা, সুন্দরী, জবা ও ধান। দেখো ভাস্কুলার টিস্যুর কাজ কি? বেসিক্যালি ভাস্কুলার টিস্যুর কাছে পরিবহন হেল্প করা, অর্থাৎ যার পরিবহন সক্ষমতা অনেক বেশি লাগবে তার এখানে শক্তিশালী ভাস্কুলার টিস্যু লাগবে। বাট যেটার মধ্যে পরিবহন সক্ষমতা এত বেশি লাগবে না, তার অ্যাকচুয়ালি ভাস্কুলার টিস্যু এত স্ট্রং হতে হয় না। এটা হচ্ছে শাপলা। খেয়াল করো, শাপলা থেকে পানিতে, তো তার আশেপাশে সব জায়গায় পানি, তার জাইলেম ফ্লোয়েম এত স্ট্রং না হলেও চলবে, কারণ সে পানির মধ্যে আছে, তার কোষে সামহাও পানি প্রবেশ করবে। ঠিক আছে, তাই এত স্ট্রং ভাস্কুলার টিস্যু তার মধ্যে থাকে না। কোনটি নিউক্লিয়াস বিহীন জীবিত কোষ? তোমরা পড়েছো সিভনল। এই সিভনলে কি নিউক্লিয়াস থাকে না? সিভনলে নিউক্লিয়াস থাকে না, তাই না? সিভ কোষ, এখানে কোনো নিউক্লিয়াস থাকে না। এইটার নিউক্লিয়াসের চাহিদা মেটায় কোনটা বলতো? এর সাথে একটা কম্পেনিয়ন সেল থাকে সঙ্গী কোষ। সঙ্গী কোষ সিভ কোষের নিউক্লিয়াসের চাহিদা মেটায় এবং তার কাজটাই নিয়ন্ত্রণ করে। বাট সঙ্গী কোষ ছাড়া সিভ কোষের আলটিমেটলি তেমন কোনো কাজ থাকতো না, কারণ সিভ কোষে কোনো নিউক্লিয়াস নাই। ওকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল। খেয়াল করো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, কাণ্ড যেহেতু এটা মোটা হয়, মোটা কেন হবে? ক্যাম্বিয়াম থাকলে। তাহলে ক্যাম্বিয়াম থাকবে, ক্যাম্বিয়াম কই থাকে? এটা তো জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম, এই জাইলেম ফ্লোয়েম মাঝখানে থাকবে ক্যাম্বিয়াম, রাইট? সো এটা হচ্ছে জাইলেম ফ্লোয়েমকে আলাদা করে ফেলছে না? আলাদা করার মানে কি? মুক্ত হয়ে গেছে, তো হচ্ছে মুক্ত। এটা কি ভাইয়া? মুক্ত, এবং একই পাশে আছে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। আর ওরিও কোথায় দেখা যায় বলতো? পুষ্পক উদ্ভিদের মূলে। কোথায়? মূলে ওরিও ভাস্কুলার বান্ডেল দেখা যায়। ওকে, মুক্ত সমপার্শ্বীয়। ওকে, ভুট্টা কাণ্ডের ভাস্কুলার বান্ডেল। ভুট্টা কাণ্ড, ভুট্টা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল
মূলের ক্ষেত্রে ওরিও হবে, কাণ্ডের ক্ষেত্রে কি হবে, জাইলেন থাকবে এবং ফ্লোয়েম থাকবে, মাঝে কোনো ক্যাম্বিয়াম থাকবে না, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম একত্রে লেগে থাকবে, তার মানে কি বদ্ধ, একত্রে কি বদ্ধ, বদ্ধ সমপার্শ্বীয় হবে। আর যেহেতু ক্যাম্বিয়াম নাই, তাহলে প্রশ্নটা হচ্ছে কোনটা অনুপস্থিত, সেটা হচ্ছে ক্যাম্বিয়াম অনুপস্থিত, এখানে অনুপস্থিত হবে, হ্যাঁ, বা কোনটির অনুপস্থিতি পরিলক্ষিত করা যায়, এভাবে প্রশ্নটা হবে। সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডেল, দেখো সমপার্শ্বীয় মুক্ত মানে কি, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়ামটা আছে, অর্থাৎ এরা হবে কাণ্ড, কোন উদ্ভিদের কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। এখন চলো সবাই জীব প্রযুক্তি, এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন হয়, কোন প্রশ্নগুলো হয় সেটা আমরা একটু বলে দিচ্ছি, তোমরা বইয়ে দাগায় ফেলো। প্রথমেই তুমি যেটা পড়বে সেটা হচ্ছে টিস্যু কালচারের ধাপ, জীব প্রযুক্তি বা জেনেটিক রিকম্বিনেন্ট টেকনোলজির ধাপগুলোর নামগুলা পড়বা। এই ধাপে ভেক্টর হিসেবে প্লাজমিডকে ব্যবহার করা হয়। এই প্লাজমিডটা হচ্ছে তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট। প্লাজমিডের বৈশিষ্ট্য, প্লাজমিডের টাইপ এবং প্লাজমিড যে কাটা হয় রেস্ট্রিকশন এনজাইম, কোনটা দিয়ে যুক্ত করা হয় লাইগেজ এনজাইম, এগুলো খুবই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তারপর তোমাকে যেটা পড়তে হবে, জিনোম পড়তে হবে, জিনোম সিকোয়েন্সিং কোথায় ব্যবহার করা হয় কোথায় হয় না, কোন কোন ক্ষেত্রে লাগে, এটা পড়তে হবে। তোমাকে পড়তে হবে জিন ক্লোনিং, অর্থাৎ রিপ্রোডাক্টিভ ক্লোনিং আছে, ডিএনএ ক্লোনিং আছে। এই যে ডলি একটা ভেড়া, এটা যে রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর একটা ফল, এটা তোমাকে জানতে হবে, বলবে ডলি বা ভেড়া এটা তোমার কোন ক্লোনিং এর প্রকারভেদ, রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর প্রকারভেদ। ঠিক আছে, তোমাকে পড়তে হবে টিস্যু কালচারের কয়েকটা ধাপ আছে না, এর মধ্যে কালচার মিডিয়াম যেটা আছে, কালচার মিডিয়া, এটা কেমনে বানানো হয়, এটা কত টেম্পারেচার, পিএইচ কত, সেটা তোমাকে পড়তে হবে। স্টেরিলাইজেশন যে করা হয় কত ডিগ্রি সেলসিয়াসে করা হয় সেটা তোমাকে পড়তে হবে। ঠিক আছে, ক্যালাস কোনটা, এক্সপ্লান্ট কোনটা, ঠিক আছে, প্লান্টলেট কোনটা, সেগুলো তোমাকে পড়তে হবে। এই টিস্যু কালচারের কি কি প্রয়োগ আছে, মাইক্রো প্রপাগেশন কি, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। ব্লু টেকনোলজি কি, গ্রিন টেকনোলজি কি, এই যে জিনিসগুলো এগুলো পড়তে হবে। ব্লু হচ্ছে সামুদ্রিক, গ্রিন হচ্ছে তোমার কৃষি ক্ষেত্রে, ঠিক আছে, আর রেড এন্ড হোয়াইট হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, এগুলো পড়তে হবে। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ইনসুলিন তৈরি করা হচ্ছে, ইনসুলিন সম্পর্কে জানতে হবে, প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে আসে, কি করে রক্তে গ্লুকোজের মাত্রাকে কমায়, ইনসুলিন হবে কি হয়, ডায়াবেটিস হয়। ইন্টারফেরন সম্পর্কে পড়তে হবে, ইন্টারফেরন কি এক ধরনের গ্লাইকোপ্রোটিন, এটা ভাইরাস আক্রান্ত কোষ, ফাইব্রোব্লাস্ট এবং বিভিন্ন কোষ থেকে এটা খরিত হয়, এটা ভাইরাস এগেইনস্টে কাজ করে এবং ক্যান্সারের এগেইনস্টে কাজ করে। ঠিক আছে, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিকার্সিনোজেনিক, এটা ভালো করে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তারপর আরো আছে, ওই সব থেকে পুরাতন জীব প্রযুক্তি কোনটা, দই বানানো বা মদ বা অ্যালকোহল বানানো, এটা তোমাকে পড়তে হবে। এরিথ্রোপয়েটিন নিয়ে এখানে কথাবার্তা বলা আছে, কারণ এরিথ্রোপয়েটিন তৈরি জিনটাকে তুমি বারবার প্রলিফাইড করে এরিথ্রোপয়েটিন বানাতে পারো। এরিথ্রোপয়েটিন কি করে, কিডনি থেকে তৈরি হয়ে অস্থিতে যায়, অস্থিমজ্জার হেমাটোপয়েটিক স্টেম সেলকে সে উদ্দীপিত করে, সেইখান থেকে রক্তকণিকাগুলো সে তৈরি করে, তাই না, এটা এরিথ্রোপয়েটিনের কাজ। আচ্ছা, তারপর তুমি দেখবে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এটা কি করে, আমাদের বডিতে যখন স্বাভাবিকভাবে রক্ত চলাচল করে তখন রক্ত জমাট বাঁধে না, কিন্তু সামহাউ যদি রক্ত জমাট বেঁধে যায়, থ্রম্বাস ফর্ম করে, তখন সেটা কোষের জন্য বিপত্তির তৈরি করবে। কোনো কাটাছেঁড়া ছাড়াই যদি রক্তনালীর ভেতরে এই রকম রক্ত জমাট বাঁধতে থাকে, তখন এই রক্ত জমাট বাঁধা অংশগুলাকে কি বলে ডিসলভ করার জন্য, আবার ক্লিয়ার করার জন্য দরকার হয় প্লাজমিন। এই প্লাজমিনকে অ্যাক্টিভেট করার জন্য দরকার টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কি দিয়ে বানানো হয়, জেনেটিক টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট সেটার মাধ্যমে আলাদা করে বানানো যাচ্ছে। ঠিক আছে, ইনসুলিনের কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে, 51, কয়টা চেনে আছে, 2টা, এটা ভালো করে পড়তে হবে। ইনসুলিন আণবিক ভরও কিন্তু আসে। আর এই যে বাণিজ্যিকভাবে যে ইনসুলিনটা বানানো হচ্ছে তার নাম কি, হিউমিলিন। ঠিক আছে, আর বাণিজ্যিকভাবে যে ইন্টারফেরন বানানো হচ্ছে তার নাম কি, বেটাফেরন, তার নাম কি, বেটাফেরন। ঠিক আছে, তারপর এই যে ট্রান্সজেনিক কাকে বলে, বিটি বেগুনে কোন ব্যাকটেরিয়া থেকে জিন ব্যবহার করা হচ্ছে, ব্যাসিলাস থুরিনজেনেসিস, যেটা কি করে পতঙ্গনাশক ব্যাকটেরিয়া। ঠিক আছে, সুপার রাইস ভালো করে পড়তে হবে, যেটা জাপনিকা ধান থেকে পাওয়া যায়, যেখানে তোমার আয়রন এবং ভিটামিন এ তৈরির জিনটা আছে। ঠিক আছে, তোমাকে পড়তে হবে বিটির মধ্যে কোন জিনটা আছে, ক্রিস্টাল জিনটা আছে, যেটা বেসিক্যালি কি করে, পতঙ্গকে নাশ করে দেয়, পতঙ্গকে মেরে ফেলে। কোট প্রোটিন পড়তে হবে, কোথায় আছে, গোলালুর কোট প্রোটিন, এই জিনিসগুলো পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন প্রোটিন। নিফ জিন কোথায়, নাইট্রোজেন সংবন্ধন করার জন্য নিফ জিন, এই জিনগুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ওকে। তারপর কি আর কিছু পড়া লাগবে? আচ্ছা, আমি লিখছি অনেক কয়েকটা, বাট বলছি অনেকগুলা, সো কথাগুলা শুনে শুনে বইয়ে দাগায় ফেলো। চলো দেখি এখানে কি রেখেছি। পরিপূরক ডিএনএ, এগুলো দেখো ব্যবহৃত উপাদান কি, জেনেটিক যে তোমার ডিএনএ লাগবে এবং তুমি একটা কমপ্লিমেন্টারি ডিএনএ বানাবে। এনিস কোন কোন এনজাইম, এনজাইমগুলো খুব ইম্পর্টেন্ট। রেস্ট্রিকশন এনজাইম কি করে, রিভার্স ট্রান্সক্রিপ্টর এনজাইম কি করে, ডিএনএ পলিমারেজ কি করে, ডিএনএ রেপ্লিকেশন করে, নিউক্লিয়াস কি করে, অসমান প্রান্তকে কেটে সমান করে।
ঠিক আছে, ডিএনএ নিউক্লিয়াস। টার্মিনাল ট্রান্সফারেজ কি করে, ডিএনএ স্টিকি প্রান্ত তৈরি করে যাতে অন্য একটা ডিএনএ তৈরি এর সাথে অ্যাড করা যায়, স্টিকি প্রান্ত তৈরি করে। ঠিক আছে, ডিএনএ লাইগেজ কি করবে, যোগাযোগ ফ্র্যাগমেন্ট গুলোকে একত্রে বা ডিএনএ খন্ডগুলোকে একত্রে যুক্ত করবে। এনজাইমগুলোর কাজ ইম্পর্টেন্ট। এখানে খেয়াল করো, এই প্লাজমিড খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা ক্রোমোসোম বহির্ভূত বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু। এটা ল্যাডারবার্গ আবিষ্কার করেছেন। এটা কোলাই আছে, ব্যাকটেরিয়া আছে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউফিসিয়েন্স আছে, এবং কোলাই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউফিসিয়েন্স কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করা হচ্ছে ভেক্টর হিসেবে। ওকে, অবস্থান কোথায়, ব্যাকটেরিয়া ইস্ট। ওকে, ব্যবহার কোথায়, জাস্ট সকল ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন ক্লোনিং, পিসিআর না, জিন ক্লোনিং, এখানে প্লাজমিড ব্যবহার করা হয়। প্লাজমিডের বৈশিষ্ট্য খেয়াল করো, তুমি মোটামুটি সবগুলো বৈশিষ্ট্যই পারবা। এটা ভালো করে পড়তে হবে। 10⁶, এটা 106 না, 10⁶ থেকে 200 ইন্টু 10⁶ ডাল্টন হচ্ছে এর আণবিক ভর। ঠিক আছে, প্লাজমিডের প্রকারভেদ পড়তে হবে। এফ বা এফ প্রাইম প্লাজমিড, যেটা ফার্টিলিটির সাথে রিলেটেড। ঠিক আছে, এটা পিলির মাধ্যমে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়, কনজুগেশনে হেল্প করে। পিলি কই, ব্যাকটেরিয়াতে পিলি আছে। আর কি আছে ভাইয়া, ব্যাকটেরিয়াতে ফ্লাজেল আছে। পিলি কোন প্রোটিন দিয়ে তৈরি, পিলিন প্রোটিন। পিলি কোন ব্যাকটেরিয়াতে থাকে, নেজিরিয়া গনোরি, গনোরিয়ার জন্য দায়ী যে ব্যাকটেরিয়া সেটাতে। গনোরিয়া থেকে মনে পড়লো এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা ভালো করে পড়তে হবে। ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস। সিফিলিসের জন্য দায়ী কোনটা, ট্র্যাপেনোমা প্যালিডাম। এই জিনিসগুলা পরীক্ষায় আসে। ঠিক আছে, ভিনেগার তৈরিতে কোনটা ব্যবহার করা হয়, ব্যাকটেরিয়া, অ্যাসিটোব্যাক্টার। ঠিক আছে, ওকে। কোল প্লাজমিড, এটা কোলিসিন নামক জিন থাকে যা সংবেদনশীল কোলাই কোষকে ধ্বংস করতে পারে। ভিব্রিওসিন, এটা ভিব্রিও কলোনিতে থাকবে, নাম থেকে বুঝতে পারছো। আর প্লাজমিড, এটা কি রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, মানে একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ব্যাকটেরিয়াটা ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে বেঁচে থাকার যে অ্যাডাপ্টেশন তৈরি করে, সেটা হচ্ছে এই আর বা রেজিস্ট্যান্ট প্লাজমিড দিয়ে সে তৈরি করছে। প্রয়োগগুলো রিডিং দিব আমরা। ঠিক আছে, এক্ষেত্রে যেগুলো আমরা বলেছি সেগুলো দেখো। আলুতে অসমোটিন জিন, কোনটা ভাইয়া, অসমোটিন জিন পাইটোপথরা ইনফেস্টেন্স প্রতিরোধী জাত উৎপাদন। এই পাইটোপথরা ইনফেস্টেন্স আলুর বিলম্বিত ধসা রোগ করে। সো এর মধ্যে যদি অসমোটিন জিন আমি দিতে পারি, তখন কি ওই রোগটা আর হবে না। তামাকে এসিটাইল ট্রান্সফারের জিন ব্যবহার করে সিডোমোনাস সিরিঞ্জ প্রতিরোধী। তাহলে তামাকের ক্ষেত্রে কোন জিনটা ব্যবহার করা যাচ্ছে, এসিটাইল ট্রান্সফারেজ। টমেটো আলুর মোজাইক পটেটো থেকে কোট প্রোটিন, টমেটো আলুর মোজাইক ভাইরাস ও পটেটো ভাইরাস থেকে কোট প্রোটিন, যেটা এই টিএমবি কে প্রতিরোধ করবে। ঠিক আছে, এটা ভালো করে পড়তে হবে। তারপরে দেখো, খরা প্রতিরোধী ভুট্টা উৎপাদনে ব্যাসিলাস সাবটিলিস থেকে সিএসপিবি জিন, এটাও কি আলটিমেটলি ব্যবহার করা যেতে পারে, খরা প্রতিরোধে সিএসপিবি জিন। তারপর খেয়াল করো, লবণাক্ততা বা স্যালাইনিটি, এটা সহ্য করার জন্য কোন জিনটা ভাইয়া, ATNHX1। সয়াবিন গাছ থেকে পাইরুলিন 5 কার্বক্সিলেজ সাইনিজ এনজাইম বা জিন পৃথক করে লবণাক্ত সহনশীল উদ্ভিদ সৃষ্টি করেছেন। লবণাক্তর ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে ভাইয়া ATNHX1, একটা হচ্ছে পাইরুলিন 5 কার্বক্সিলেজ সাইনিজ। আর খরা প্রতিরোধ কোনটা, সিএসপিবি। আচ্ছা, লিগুমিন দেখো, রাইজোবিয়াম, এটা কোনটা ভাইয়া, নিফ জিন, মাথায় রাখবে। কোন জিন ভাইয়া, নিফ জিন। ওকে, জোনাকি যে আলো জ্বলে লুসিফারেস এনজাইম মাধ্যমে, এই কথাটা মাথায় রাখতে হবে, লুসিফারেস এনজাইম। তারপর খেয়াল করে চলো বিটি টক্সিন জিন, বিটি কি ব্যাসিলাস থুরিনজেনেসিস, এবং কাউপি এর সিপিটিআই জিন তুলা উদ্ভিদ স্থাপন করা হয়েছে। এতে কি হয়, বিভিন্ন পেস্ট বা ক্ষতিকারক যে জীবাণুগুলো আছে সেগুলোকে আক্রমণ করতে পারে না। সো কোন উদ্ভিদের জন্য কোন জিনটা প্রোটেক্টিভ সেটা তোমাকে পড়তে হবে। ওকে, অ্যান্টিথ্রম্বিন 3 দেখো, C12 অ্যাস্টারেস ইনহিবিটর, এগুলা বংশগত রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। অ্যান্টিথ্রম্বিন কি অনেকের বংশগত ব্লিডিং ডিসঅর্ডার থাকে, বুঝছো, তো ওদের ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যান্টিথ্রম্বিন 3। ওকে, কিছু বিজ্ঞানীর নাম দেওয়া আছে। বায়োটেকনোলজির জনককে, টটিপোটেন্সি কে আবিষ্কার করেছেন, মর্গান। ঠিক আছে, টিস্যু কালচারের জনককে, হ্যাভারল্যান্ড। লেডারবার্গ প্লাজমিড আবিষ্কার করেছেন, স্যাঙ্গার জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তক, খুব ইম্পর্টেন্ট, জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তককে স্যাঙ্গার। ইনসুলিন গঠন সফল করেন কে, বা গঠনটাকে আবিষ্কার করেছেন এই স্যাঙ্গার এবং তার সহ গবেষক। আচ্ছা, তারপর যেটা পড়বা, অ্যালিক আইজাক আর জিন ল্যান্ডাম্যান, এটা তারা ইন্টারফেরন আবিষ্কার করেছেন, ইন্টারফেরন আবিষ্কার করেছেন। মাকসুদ আলম, খুব ইম্পর্টেন্ট, তিনি তোষাপাত কর্করাস অলিটোরিয়াস, এটা জিনোম সিকোয়েন্সিং করেছেন। কি করেছেন, জিনোম সিকোয়েন্সিং করেছেন, অর্থাৎ তার সকল জিনোম, কোনটার কতটা বেস পেয়ার আছে, কোনটার বৈশিষ্ট্যের জন্য কি দেয়, সকল কিছু তিনি আবিষ্কার করেছেন বা বের করেছেন। ওকে, তারপর এটা খুব ইম্পর্টেন্ট, পট্রিকাস, তিনি কি করেছেন, সুপার রাইস জ্যাপনিকা থেকে আবিষ্কার করেছেন, যেখান থেকে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরি 4টা জিন,
বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয় পরে, তাহলে বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরির কয়টা জিন? 4টা। আর অতিরিক্ত আয়রন তৈরির জন্য 3টা জিন প্রতিস্থাপন করেছেন। তো জাপোনিকা ধান থেকে সুপার রাইস, এই রাইস খাইলে কি ভিটামিন এ এবং আয়রন দুইটার ডেফিসিয়েন্সি কমে যাবে। জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট, আমরা জানি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির অপর নাম হচ্ছে জিন ক্লোনিং। ওকে, টিস্যু কালচার, এটার অপর নাম কি? মাইক্রো প্রোপাগেশন। ছোট একটা জিনিস থেকে অনেক অনেক উদ্ভিদ প্রয়োজন বের করা যাচ্ছে এবং সবগুলো উদ্ভিদ সেম ধরনের হয়, এটা হচ্ছে ক্লোনিং প্রযুক্তি। এটা কোথায়? কাচের মধ্যে, যেহেতু হচ্ছে ইনভিট্রো কালচার। জিএমও ফুল ফর্ম কি? ঠিক আছে, প্রেসিডেন্ট এনজাইম কোনগুলো আছে, এর অপর নাম কি কি? এন্ডোনিউক্লিয়াস, আণবিক কাঁচি, বায়োলজিক্যাল নাইফ বা সূক্ষ্ম ছুরিকা। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং মানে ডিএনএ প্রোফাইলিং করা, ঠিক আছে, এটা প্যারেন্ট নির্বাচনের ক্ষেত্রে এবং অপরাধী শনাক্তকরণে ব্যবহার করা হয়। ঠিক আছে, সো মোটামুটি এই জিনিসগুলো তুমি জেন টেকনোলজিতে পড়ো এবং টিস্যু কালচার কিছু প্রকারভেদ আছে, কোথায় তোমার হ্যাপ্লয়েড, কোথায় ডিপ্লয়েড, এই জিনিসগুলো যদি পড়ো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর এর বাইরে তেমন কিছু লাগে না, চ্যাপ্টারটা যদিও বড় বাট আসার মতো টপিক কম। ওকে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলা হয়? ট্রান্সজেনিক। জিন ট্রান্সফার করে ট্রান্সজেনিক আমরা পাইছি, রাইট? ওকে, অ্যান্টিবায়োটিক টেট্রাসাইক্লিন উৎস। টেট্রাসাইক্লিন, খেয়াল কর, টেট্রাসাইক্লিন উৎস কোনটা মাথায় রাখবা। টেট্রাসাইক্লিন উৎস হচ্ছে তোমার স্ট্রেপ্টোমাইসিস ভেনেজুয়েলি, এটা হচ্ছে টেট্রাসাইক্লিন উৎস। আর ব্যাসিলাস সাবটিলিস হচ্ছে সাবটিলিন নামক অ্যান্টিবায়োটিকের উৎস। কোনটিতে ইনসুলিন তৈরি জিন সংযোজন করা হয়েছে? কোনটিতে? উত্তর হচ্ছে ইকোলাই। ইকোলাই ইনসুলিন তৈরি জিন সংযোজন করা হয়, পরে ইকোলাই থেকে এটা রেপ্লিকেশন হয়ে হয়ে পরে আমি ইনসুলিন তৈরি জিনটা বা বের করি, ওই জিন থেকে প্রোটিন তৈরি হয়, মানে ইনসুলিন তৈরি হয়, ইনসুলিনটা আমরা কমার্শিয়ালাইজ করি। গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যা বৃদ্ধির প্রযুক্তি। টিস্যুর সংখ্যা বৃদ্ধি আমরা কি করি? টিস্যু কালচার দিয়ে করি। কি করি ভাই? টিস্যু কালচার দিয়ে করি। দেখো, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা একটা ক্লাস। এখানে আমি কি দেখাইছি যে এই 5টা চ্যাপ্টার থেকে তুমি কোন টপিকগুলো অবশ্যই দেখবা। এই যে পরীক্ষা একদম সন্নিকটে, জানুয়ারি 3 তারিখ পরীক্ষা, কোন টপিকগুলো তুমি এই কয়েকদিন ভালো করে পড়বা। তো তোমার কাজ হচ্ছে আজকের ক্লাসটা দেখে যে টপিকগুলোর কথা বলছি সেই টপিকগুলা প্রথমে পড়ে ফেলা, তারপর কোশ্চেন ব্যাংকটা সলভ করা। কোশ্চেন ব্যাংক দেখে যদি দেখো আলটিমেটলি কিছুটা ভাই স্কিপ করেছে, ভাই মনে নাই, বলতে পারে নাই এই অল্প সময়ে, তখন অবশ্যই সেই জিনিসগুলো পড়বে। ঠিক আছে, সো হোপফুলি ক্লাসটা ইফেক্টিভ হয়েছে, আই হোপ। বাট কতটা ইফেক্টিভ হয়েছে তুমি পরীক্ষার হলে বুঝতে পারবা, যদি এই গাইডলাইন তুমি পড়াশোনা করে যাও। তো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট আরেক পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম।